অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ এমন একটি পদ্ধতি, সত্যি সত্যি এটি অতি প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে অঙ্গীকারবদ্ধ। আর আপনাকে এবং আমাকে এই সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে যারা প্রতিজ্ঞাবদ্ধ তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারা আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর অ্যান্ড মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খাকে। স্যার, আবার অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার স্যার, মানে এই সময় তো আমরা একটা বিভিন্ন রকম টাইমিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, কখনো গরম কখনো ঠান্ডা অনুভব করছি, এবং তার ফলে কিন্তু এই যে একটা ওয়েদার চেঞ্জিং এর মধ্যে আমরা চলছি, সেখানে তার জন্য কিন্তু একটা জয়েন্ট পেইনের আমরা অনুভব করছি। আর বেসিক্যালি জয়েন্ট পেইনটা কিন্তু দেখা যাচ্ছে যারা একটু বয়স্ক মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত বেশি। তো এই জয়েন্ট পেইনটা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদের আজকে জানান। অ্যাকচুয়ালি শীতকালের দিকে দেখবেন অনেকেই একটু ব্যথা করে, কখনো অনেকে ঘুম থেকে উঠতে গেলে ব্যথা করে, বা বিকেলের দিক করে একটু ব্যথা করছে, বা রাত্রের দিক করে যেমন ঠান্ডা বাড়ে ব্যথা করছে। তো এটা দেখবেন যার কোনো ব্যথা নেই সারা বছর তারও কিন্তু শীতকালে ব্যথা করে। হ্যাঁ, এবারে বয়স্ক মানুষের ক্ষেত্রে কি হয়, একটা ব্যাপার থাকে যে তাদের ধরুন একটা হয় না, বয়সের পরে ধরুন বোন ডেন্সিটি কমে যাচ্ছে বা বোনে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ঘটছে, এই জিনিসগুলো ঘর থাকে আর কি। তো যার ক্ষেত্রে ধরুন ব্যথার সমস্যা অলরেডি আছে, মানে যার ধরুন আর্থ্রাইটিস টাইপের ব্যাপার আছে, তার তো ব্যথা করবেই। আর যার নেই তারও দেখুন একটু একটু ঠান্ডা বাড়লে জয়েন্টটা একটু ব্যথা বাড়ে। তো এটা কেন হয়? কারণ শীতকালে ঠান্ডাটা বাড়ে। তো ঠান্ডার সময় কি হয়, অ্যাকচুয়ালি ধরুন আমরা তো যেখানে থাকি সেটা ট্রপিক্যাল রিজিয়ন, মানে এই এলাকাতে অতটা ঠান্ডা সেরকম থাকার কথা নয়, এখানে গরমটাই বেশি থাকে। এটা শীত প্রধান জায়গা নয়, এটা ঠান্ডা, এটাকে ঠান্ডা থাকে 2-3 মাস, আবার সারা বছর গরমই থাকে। তো এখানে আমরা যেভাবে অ্যাডাপ্টেড সেইভাবে থাকি আমরা। তো হঠাৎ করে যখন ঠান্ডা হঠাৎ করে বেড়ে যায়, ধরুন এখন তো সিজনাল চেঞ্জের জন্য ঠান্ডাটা তো ধরুন নভেম্বরের লাস্টে বা ডিসেম্বর থেকে, এই ডিসেম্বর জানুয়ারি 2 মাস থাকে বা 3 মাস থাকে ম্যাক্সিমাম, তারপরে ঠান্ডা থাকে না সেরকম। তো হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেলে তখন কি হয় যে কারোর ধরুন জয়েন্টের মধ্যে একটা প্রবলেম আছে, একটু পেন আছে, বা কারোর ধরুন একটু বোন ডেন্সিটি কম আছে, তার ক্ষেত্রে ব্যথা হয়। তো ব্যথাটা হয় এই কারণেই, হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে যায়। তখন তাকে দেখবেন গ্রামের দিক করে বা শহরের দিক করে অনেকে দেখবেন একটু গরম হট সেক নিচ্ছে করছে। তো এই ঠান্ডাতে অনেকে আছে যে কোল্ড সেক নিতে যায় বা কোল্ড ইভেন নিতে যায়, কিন্তু ঠান্ডাতে কোনো কোল্ড ইয়ে নেবেন না আপনারা। ঠান্ডা যখন থাকবে, যদি কোনো ব্যথা ব্যথা হয় সেখানে একটু গরম সেকই নেবেন, একটু তাওয়া সেক নিয়ে বা একটু শুষ্ক সেক যেটা বলি ড্রাই সেক, সেটা নিলে আপনার কিন্তু দেখবেন ব্যথাটা সাময়িকভাবে কম থাকবে। স্যার, আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন। হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। বলুন কে বলছেন। আমার না মানে সর্দির প্রবলেম, মানে সর্দি বসে গেলে আয়ুর্বেদিক কি উপায় আছে বলুন? আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন ম্যাডাম। 26। 26 বছর। হ্যাঁ শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনারা এই যে বলছেন না সর্দি বসে গেলে কি উপায় আছে, আপনার সর্দি কি এখন বসে আছে? আমার সর্দিটা হলে সর্দি বসেই যায়, আচ্ছা, মানে অনেকের আছে নাক দিয়ে জল ঝরে বেরিয়ে যায়, আমার সর্দি বসে যায়। এটা কি কোনো মেডিসিন খাওয়ার পর বসে যায় না মেডিসিন না খেলেও বসে যায়? না খেলেও বসে যায়। আচ্ছা, কাশি হয়? হ্যাঁ, কাশি হয়। কাশি হয়, আচ্ছা। আপনি কি কোনো মেডিসিন খাচ্ছেন এখন না কিছু খাচ্ছেন না? না না, আমি এখন কিছু খাচ্ছি না, মানে আমি নর্মাল আর কি গরম জলের ভাপ নিচ্ছিলাম, গরম জল খাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলছি আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা বললেন যে আমার সর্দি হলে বসে যায়, কাশি টাশি হয় না, কারণ বসে গেলে কাশি হবে না। আপনার যদি সেটা অনেকে বলে না নাক দিয়ে ঝরে পড়ে, আলাদা ব্যাপার সেটা। তো হ্যাঁ, এবার আপনার যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি কাফ অ্যান্ড কোল্ড, বা আপনার যেটা হচ্ছে এটাকে মেডিকেল টার্মে বলে অ্যালার্জিক রাইনাইটিস। তো হ্যাঁ, এক্ষেত্রে আপনার যে সর্দি বসে যাচ্ছে, এক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে কোনো কাপ সিরাপ বা কোনো একটা মেডিসিন, কোনো অ্যান্টিবায়োটিক কিছু খেয়ে নেন, তো ওটা আপনার আরো বেশি বসে যাবে। এবারে ধরে রাখুন আপনার যে সর্দিটা হয়েছে সেটা যদি বসে থাকে, আপনার কিন্তু ঠান্ডা লাগা ক্রমশ চলতে থাকবে। আপনি যেই মেডিসিন খান না কেন, আপনার যদি ভেতরে যে কফটা জমেছে, যে মিউকাসটা জমেছে, সেটা যদি না বেরিয়ে আসে, আপনার দেখবেন ঠান্ডা লাগা ঠিক হবে, আবার দেখবেন উইদিন 2-3 ডেজের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আপনি আবার ঠান্ডা লাগবে, আবার দেখবেন জ্বর আসতে পারে, এই জিনিসগুলো হবে। তো আপনাকে কফটা বের করতে হবে। এবারে এখন আপনার বসে গেছে, আপনি এই বললেন আপনি একটু গরম ভাব নিচ্ছে করছি, এগুলো অবশ্যই ভালো জিনিস, কিন্তু এইটাতে শুধু আপনার ঠিক হবে না। আপনি এক কাজ করুন, আপাতত বাড়িতে আপনি সকালে একটু মধু খাবেন, আর 2-3-4টে তুলসী পাতা খাবেন সকালে বাড়িতে পারলে। আর এটা তো আপনার এখন যে বসে আছে, এটা তো আপনার পুরোপুরি, এটা আমি যা স্বাভাবিক বললাম যে আপনার ঠান্ডা যাতে না লাগে সেই জন্য, কিন্তু এখন আপনাকে চিকিৎসা করাতে হবে একটু। এখন আপনি বাড়ি থেকে আয়ুর্বেদিক কোনো আমি কিছু বলে দিলাম আপনার কফটা বেরিয়ে যাবে, এটা হবে না, এটা যেহেতু জমে আছে ওটা। তো আপনাকে এখন কিছু আমাদের আয়ুর্বেদিক মেডিসিন, আয়ুর্বেদিক হার্বাল মেডিসিন ইউজ করলে আপনার এটা 7 দিনের মধ্যে কমে যাচ্ছে। তারপরে আপনি সেটার জন্য আপনি কোনো
যেটা বললাম আপনি মধু খাবেন, তুলসী পাতা খাবেন, তখন দেখবেন আমার ঠান্ডাটা লাগবে না আর। কিন্তু এখন আপনাকে দেখাতে হবে একবার, তো সেই জন্য আপনি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আপনাকে জানিয়ে দেবে কবে কি কোথায় চেম্বার আমাদের আছে। স্যার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সিভিয়ার পেশেন্ট রয়েছে যারা হয়তো ধরুন ক্যান্সার জনিত আক্রান্ত কিংবা ডায়াবেটিস জনিত রোগে আক্রান্ত, তাদের ক্ষেত্রে একটা জয়েন্ট পেইনের তো ব্যথা আমরা দেখতেই পাচ্ছি। মানে এই ব্যথার থেকে সাধারণ জয়েন্ট পেইনের যে ব্যথাটা, এটার মধ্যে ডিফারেন্সটা কি আছে? হ্যাঁ, সাধারণ ধরুন আপনার কোনো ব্যথা হচ্ছে ঠান্ডাতে, শীতের জন্য বা কোনো কারণে, সেই ব্যথাটা আপনার দেখবেন ওয়ান টাইম পরে দেখবেন কমে যাবে। আপনার যদি কোনো সমস্যা না থেকে থাকে, তো ওনাকে দেখবেন হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে দেখবেন পায়ে একটু গোড়ালিতে ব্যথা করছে বা একটু পায়ের হাঁটুতে ব্যথা করছে, এই সকালে একটু অ্যাক্টিভ হয়ে গেল, একটা ব্যায়াম ট্যায়াম করলো টরলো, দেখবেন আস্তে আস্তে ব্যথাটা কমে গেল। আবার দেখবেন সন্ধ্যের দিক করে বা রাতের দিক করে আবার দেখবেন ব্যথাটা হতে পারে আপনার। তো এই যে জিনিসটা আপনার হচ্ছে, তো এটা হচ্ছে আপনার তো কিছু ব্যাপার নেই, কিন্তু আপনার ঠান্ডা গরম বা ওয়েদার চেঞ্জের জন্য হচ্ছে। কিন্তু আপনার যদি অলরেডি ব্যথা থেকে থাকে বা কোনো রোগ থেকে থাকে, ধরুন সুগার আছে, প্রেশার আছে বা অন্যান্য কোনো রোগ আছে, তখন আপনার যে কোনো জিনিস সাথে সময় লাগবে। আপনার জ্বর সর্দি কাশি হোক না কেন, পেটের সমস্যা হোক না কেন, কারণ আপনি অলরেডি ইমিউনো কম্প্রোমাইজ, মানে আপনার অলরেডি শরীরের মধ্যে একটা রোগ আছে। তো এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা করতে হবে। আর যার ক্ষেত্রে ধরুন এক টুকটাক ওই সকালবেলা একটু ঘুম থেকে উঠতে ব্যথা করছে, আবার বেলা করে ঠিক হয়ে যাচ্ছে, আবার সন্ধে বা রাতের দিকে ব্যথা হচ্ছে, একটু আপনি ওই সেক টেক নেবেন, একটু বালি সেক নেবেন, একটু যেটা শুষ্ক সেক নেবেন, দেখবেন আপনার ব্যথা কম থাকবে। কোনো ঠান্ডা সেক নেবেন না, কারণ অনেকে আছে কোল্ড ইয়ে নেয় বা কোল্ড সেক নেয়, বা অনেকে আছে ঠান্ডা ব্যথা করলে বরফ লাগিয়ে নেয়। এই জিনিসগুলো করবেন না, কারণ এমনিতে আপনি ঠান্ডাতে আছেন, তারপর আপনি আবার বরফ লাগান, হিতে বিপরীত হয়ে আপনার ব্যথা আরো বেড়ে যাবে। তো এই জন্য আপনি কোনো ইয়ে করবেন না। হ্যাঁ, আরেকটা কথা, যদি ছোট জয়েন্টে ধরুন আমরা আঙুলের যে গিট আছে বা আপনার ফিঙ্গার যে জয়েন্ট আছে, সেই জয়েন্টে আপনার যদি কোনো ব্যথা করে, সেখানে আপনি কোনো রকম কোনো সেক নেবেন না, ওটা কিন্তু আবার প্রহিবিটেড। তো সেই জন্য যদি কোনো বিগ জয়েন্টে ধরুন আমরা গোড়ালি ব্যথা করছে, হাঁটু ব্যথা করছে, কোমর ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, হাতে কোনোই ব্যথা করছে, এই জিনিসগুলোর জন্য আপনি একটু সেক নিতে পারবেন। কিন্তু যদি আমরা কোনো ছোট স্মল জয়েন্ট আছে, হাতের আঙুল বা পায়ের আঙুল পেন হচ্ছে, সেটা কিন্তু ডায়াগনোসিস অন্য হবে, সেটা ট্রিটমেন্ট আলাদা হবে। সেটাতে আপনি যদি সেক নেন, আপনার ব্যথা বেড়ে যাবে। তো সেইখানে আপনি সেক কোনো রকম মালিশ কিচ্ছু করবেন না, আপনি চিকিৎসার জন্য আসুন, ওটা আলাদা চিকিৎসা ওটা আছে। আয়ুর্বেদিক পদ্ধতিতে সম্পূর্ণ যদি নিজেকে সুস্থ স্বাভাবিক রাখতে চান, তাহলে কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই হবে, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতাতে ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে। হাওড়াতে রয়েছে দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আমতলাতে। তাছাড়াও কিন্তু আসানসোলে এই মুহূর্তে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পেয়ে যাবেন ডক্টর এস খাকে, কোচবিহারে পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা পেয়ে যাবেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামবাসীরা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়া এবং হেরিয়াবাসীরা কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। তাছাড়া বনগাঁবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাবেন কিন্তু ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস খাকে, আগরতলাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা পাবেন আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে, আরামবাগবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে, তবেই কিন্তু আপনারা নিচে যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। স্যার, আলোচনায় আসবো, আরেকজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রোহিত বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিচের বিষয়ে জানতে চাইছিলাম। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার খুব ঠান্ডা লেগে যাচ্ছে জানি, ঠান্ডা কমছে না, ওষুধ খাচ্ছি, কিছুদিন কম ভালো থাকতে আবার সে হয়ে গেছে। আচ্ছা, আপনার আগে বয়সটা বলবেন। বয়স 35। হ্যাঁ, কেমন লাগছে আজকের অনুষ্ঠান দেখতে আপনার? ভালো লাগে। অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠান্ডা লেগে আপনার কি সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি? গলা ব্যথা, কাশি, সর্দি। আচ্ছা, জ্বর আসছে? জ্বরটা ভেতর থাকে। এটা কি এই কদিনই হচ্ছে না এটা আগেও হতো?
না না না, ইদানিং বলতে প্রায় 15 দিন ধরে হচ্ছে। 15 দিন ধরে হচ্ছে। কোনো মেডিসিন খাচ্ছেন আপনি? হ্যাঁ, আমি মেডিসিন খেয়েছিলাম। নাম কি বলবো? না না, নাম বলতে হবে না, খেয়েছিলেন আপনি, এখন তারপর আবার আবার হচ্ছে জিনিসটা, তাই তো? হ্যাঁ, আবার হচ্ছে, 4-5 দিন পর আবার হচ্ছে আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনি যেটা বললেন যে আপনার ঠান্ডা লাগছে, গলা ব্যথা করছে, সর্দি কাশি হচ্ছে, কিছুদিন আগে জ্বর এসে বললেন, তো এইটা এখন ঠান্ডার জন্য হচ্ছে আপনার। তো এটা অনেক কারণ থাকে, তো এটার আপনি ট্রিটমেন্ট করেছেন বলছেন যেহেতু, তারপরে কমছে না, মানে কি বলুন তো, আপনার সিমটম ট্রিটমেন্ট হচ্ছে, মানে আপনার যে সর্দি কাশি হচ্ছে হয়তো সেটা একটু কমে গেছিল, বা আপনার ধরুন একটু মাথা ব্যথা করছিল, বা গলা ফুসফুস করছিল, গলা ব্যথা করছিল, সেগুলো একটু কমে গেছে, আপনি আবার সুস্থ হয়ে গেছেন, যে আপনার আবার ঠান্ডা লাগছে। মানে কি হচ্ছে, আপনার যে মানে রোগের যে গোড়াটা, রুট কজ যেটা আছে, সেটা কিন্তু আপনার সারছে না, সেই জন্য আপনার ঠান্ডাটা বারবার লাগছে, হয়তো আপনার ভেতরে কফ এখনো জমে আছে। তো এটাকে পুরোপুরি আপনাকে বের করতে হবে, বা আপনার যে কারণে হচ্ছে সেটাকে পুরোপুরি নির্মূল করতে হবে। তো সেই জন্য আপনাকে আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, যেখানে আপনার রুট কজের ট্রিটমেন্ট হয়, যেখানে সিমটোমেটিক ট্রিটমেন্ট হয় না, সেখানে আপনাকে আসতে হবে। সেখানে এলে আপনার এই যে কারণটা হচ্ছে, এটা হলে আপনার কেন হচ্ছে বা না হচ্ছে করলে ঠিক হবে। আপাতত আপনি একটু গরম জল করে তার মধ্যে একটু লবণ মিশিয়ে আপনি আপাতত গার্গিল করুন, একটু দিনে 2-3 বেলা করে করুন। এটা যেন একটু গলা ব্যথা কমবে, কিন্তু এটা আমরা সাময়িকভাবে হবে। বাকি আপনাকে চিকিৎসা করালে তবেই আপনার এই যে জ্বর সর্দি কাশি যে বলছেন, সিজনাল যেটা ফ্লু বলি আপনাকে, এটা আপনার কিন্তু ঠিক হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না যে আপনাকে সারা জীবন এটা খেতে, আপনি হয়তো 1 মাসই খেলেন, 1 মাসের মধ্যে আপনার দেখবেন ঠিক হয়ে গেল, আপনার এই যে ব্যাপারটা আপনার আর আসবে না, আপনার ঠান্ডা আর সহজে লাগবে না আপনার আর কি। আর একটু নিজেকে প্রোটেক্ট করে থাকুন, নিজে একটু মাফলার টাফলার ইউজ করুন, মানে ঠান্ডাতে কান ঢেকে রাখুন, নাক ঢেকে রাখুন, তাহলে দেখুন ভালো থাকবেন। স্যার, এই যে জয়েন্ট পেনসের সমস্যা যেটা আমি আলোচনা করছিলাম, এটার কি কোনো প্রি লক্ষণ আগে থেকে দেখতে পাওয়া সম্ভব? হ্যাঁ, আগে থেকে লক্ষণ বলতে গেলে ধরুন একটা ব্যাপার হতে পারে, আপনার ধরুন দেখবেন অনেক অনেক সময় অবশ হয়ে যাচ্ছে, আপনি ধরুন অনেক সময় দেখবেন না একটু পা ঝুলিয়ে বসেছেন, পা দেখবেন ফুলে যাচ্ছে। তো সেরকম আপনার ব্যথা হওয়ার আগে দেখবেন আপনার ওই জায়গাটা সাময়িকভাবে ব্যথা করছে, বা আপনি ধরুন যুগে জিনিস কুড়োচ্ছেন পড়ে আছে, বা কিছু ভারী জিনিস তুলছেন, সাময়িকভাবে ব্যথা করতে পারে। তো এইগুলো একটা স্বাভাবিক ব্যাপার হবে, মানে বাইরে থেকে তো কিছু বোঝা যাচ্ছে না, ভেতরে জিনিসটা হচ্ছে আমার, বাইরে থেকে কোনো রিপোর্ট না করলে বোঝা যাবে না কি হয়েছে। পেনটা হয় অ্যাকচুয়ালি কি কারণ, আপনারা সেই জয়েন্টে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, বা একটা অ্যাসিড ওখানে গিয়ে জমে যাচ্ছে, কারণ সেটা আপনার কোনো টক্সিনের কারণে হোক, কোনো আপনার লাইফস্টাইল ডিসঅর্ডারের কারণে হোক, সেখানে একটা অ্যাসিড জমে গেলে তখন আপনার সেই জয়েন্টে পেন হচ্ছে। আবার যখন দেখবেন আমার ব্যথা হচ্ছে না, মানে কি আপনার সেই যে অ্যাসিডটা জমেছিল সাময়িকভাবে, এটা আবার সেখান থেকে সরে গিয়েছে আপনার। তো এই জন্য জয়েন্ট পেন অ্যাকচুয়ালি হয়। তো এটা এবার আছাড়া আরো অনেক কারণ থাকে, যাতে আর্থ্রাইটিস আছে, অন্য সব কারণ থাকে, কিন্তু নর্মালি জয়েন্ট পেন হওয়ার কারণ হচ্ছে প্রথমে একটা ওখানে একটা অ্যাসিড জমে যায় সাময়িকভাবে, জায়গাটাকে ব্লক করে দেয়, আপনার জয়েন্ট যে জেলটা থাকে সেটাকে ডিস্টার্ব করে দেয়, সেই জন্য আমার পেনটা হয় আর কি। স্যার, অনেকেই আছেন পার্টিকুলার একটা টাইমের জন্য ব্যথাটা অনুভব করছেন, মানে অনেকে বলছেন হয়তো আমরা রাত্রের দিকে ব্যথাটা অনুভব করছি, কিংবা কেউ বলছেন ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা অনুভব করছে। এই যে পার্টিকুলার টাইম ধরে যে একটা ব্যথা লোকে অনুভব করছে, এটার কি কোনো বিশেষ রিজন এর কারণে হতে পারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, এই যে ব্যাপারটা বলছি যে আমার একটা ব্যথা পার্টিকুলার টাইমে ব্যথা হচ্ছে, তো এইটার আপনাকে একটা করতে হবে কি, আপনার টাইমটা দেখতে হবে কখন হচ্ছে। যদি রাত্রের দিকে হয় তাহলে ধরে নিতে হবে আপনার সেই মুহূর্তে, মানে অ্যাকচুয়ালি কি হয়, আমাদের আয়ুর্বেদে 3টেই আছে, বাত পিত্ত কফ। তো সারা দিনের মধ্যে আপনার কখনো বাত বাড়ে, কখনো পিত্ত বাড়ে, কখনো কফ বাড়ে। তো এই জন্য আপনাকে আগে চিকিৎসা যখন করতে হবে, তখন আপনাকে দেখতে হবে যে আমার কখন ব্যথাটা হচ্ছে, সেই অনুযায়ী আপনার চিকিৎসা হবে। তো এবার আপনার ধরুন ব্যথা করছে, তো আরেকটা ব্যাপার, অনেকে দেখবেন সকালবেলা উঠতে গেলে বলে আমার পা ফেলতে যাচ্ছি, ব্যথা করছে। সকালে উঠতে গিয়ে আপনি মানে হঠাৎ করে অ্যাক্টিভ হবেন না, আস্তে আস্তে বিছানা থেকে উঠতে হবে সকালে, এটা নিয়ম আছে। আমরা কি করি, হঠাৎ করে মানে অ্যালার্ম বাজলো কিছু একটা হলো, হঠাৎ করে উঠে গেলাম, লাফিয়ে নেমে গেলাম বা দৌড়ে গেলাম, তখন দেখবেন আপনার ব্যথাটা হঠাৎ করে হবে, বা আপনি পড়ে যেতে পারেন। তো এই জন্য বিছানা থেকে ঘুমতে ওঠার সময় ব্রেনকে আস্তে আস্তে, ব্রেন তো অ্যাক্টিভ হচ্ছে, যেমন আমাদের একটা সিস্টেম কোনো রিবুট হয়, আস্তে আস্তে যেমন সেই সিস্টেমটা অন হয়, কম্পিউটার বলুন, ল্যাপটপ বলুন, মোবাইল বলুন, এবং আপনাকে আস্তে আস্তে উঠে নামতে হবে বিছানা থেকে, যার ক্ষেত্রে ব্যথাটা হচ্ছে। তো তাহলে তো ব্যথা কম হচ্ছে। এবারে আপনি রাতের দিকে একটু হচ্ছে, সেই ব্যাপারটা আলাদা ট্রিটমেন্ট করতে হবে আপনার, কেন হচ্ছে, কোনো স্পেসিফিক ব্লাড টেস্ট করতে হবে আপনার সেই জন্য। তো এইভাবে জিনিসটা বোঝা যাবে কেন হচ্ছে, কিন্তু আপনি হঠাৎ করে সকালে উঠে গেলে একদম অ্যাক্টিভ হবে না, আস্তে আস্তে বিছানা থেকে নামবেন, আস্তে আস্তে হাঁটবেন, আগে বডিটা আপনার জানুক যে আপনি জেগেছেন, তখন আস্তে আস্তে ব্রেন কাজ করলে তখন ব্যথাটা আস্তে কম হবে। কিন্তু আপনি সকালে হঠাৎ করে যদি উঠে মানে বেড থেকে নেমে লাফালাফি করেন, বা দৌড়াতে থাকেন, বা কোনো কিছু দৌড়ে জোরে জোরে হাঁটছেন, দেখবেন আপনি পড়ে যেতে পারেন। তো এই জিনিসটাকে একদম দেখতে হবে আপনাকে। স্যার, এই ব্যথাজনিত সমস্যার সমাধানের জন্য এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কি ট্রিটমেন্ট রয়েছে? আচ্ছা, ব্যথার জন্য আমাদের ট্রিটমেন্ট আছে, মেডিকেশন আছে, থেরাপি আছে। তো এবারে ধরুন মেডিকেশন তো প্রথমে এরকম না যে পেশেন্টকে বললাম থেরাপিতে আপনি করুন, ফার্স্টে তাকে কিছু বেসিক মেডিসিন দিয়ে তার রোগটাকে ওইখানেই স্টপ করা হবে যেখানে তার রোগটা আছে, তারপরে তার ট্রিটমেন্টটা হবে, তার অন্য হবে। কিন্তু ফার্স্টে তার কেসটা হবে এটাই যে তাকে প্রথমে রোগটা ওখানে থামানোর জন্য কিছু মেডিকেশন দেওয়া হবে।
তারপরে একটা কিছু স্পেসিফিক ডেজ এর পর যার যেমন রোগ সেরকম ব্যাপার না, এরকম না যে কারো ক্ষেত্রে 1 মাস, সবার ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 10 দিন হতে পারে, কারো 15 দিন হতে পারে। তারপরে তার ট্রিটমেন্ট শুরু হবে, কতটা সিভিয়ারিটি দেখা আছে, মানে মাইল্ড, মডারেট না সিভিয়ার। তারপরে তার ট্রিটমেন্ট হবে, তখন হবে। তারপরে মেডিকেশন চলবে, প্লাস থেরাপি চলবে। তো চললে কিছুদিনের মধ্যে জিনিসটা একটা স্পেসিফিক টাইমের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবে। তখন আপনার থেরাপিও বন্ধ হয়ে যাবে, মেডিসিনও বন্ধ হয়ে যাবে। স্যার, আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি তন্ময় চন্দ্র বলছি। হ্যাঁ বলুন তন্ময় বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার বয়সটা বলবেন। বয়সটা 29। আচ্ছা, কোথা থেকে কথা বলছেন? শ্যামপুর। শ্যামপুর। আচ্ছা, বলুন এবার কি সমস্যা আপনার? সমস্যা হচ্ছে আমার 1 বছর ধরে মানে ঘরে কাছে দাঁত হচ্ছে, কিন্তু সাবান এবং মলম মাখছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কমছে না। এই জন্য যে আয়ুর্বেদিক কোনো থাকে সেটা হলে ভালো তো। আচ্ছা, আপনি কোথায় শুনতে থাকুন। কোথায় কোথায় দাগ হয়েছে আপনার? দাগ বলতে ঘরে কাছে দাগ হয়েছে, কিন্তু আরো পিঠের সাইডটা হয়েছে, কিন্তু ওই যে চুলকাচ্ছি আর মলম মাখছি, ওষুধ খাচ্ছি, এবং তারপরে কিছুক্ষণ কমে যাচ্ছে, কিছুদিন আবার জমকে তেমন হচ্ছে। আচ্ছা, এটা কতদিনে পুরনো রোগ আপনার? এটা কতদিন ধরে হচ্ছে? 1 বছর। 1 বছর ধরে হচ্ছে। আচ্ছা, হুম। শীতকালে কি জিনিসটা বাড়াবাড়ি হয়? হ্যাঁ, একটু বাড়াবাড়ি হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এটা হচ্ছে আপনার হয়তো ওয়ান টাইপ অফ সোরিয়াসিস হতে পারে, কারণ স্কিন ডিজিজ না দেখে বলা যায় না। তো যেই হয়ে যায় না, সোরিয়াসিস হোক বা আপনার অন্য কোনো ডিজিজ হোক, আপনাকে এটা দেখাতে হবে ফার্স্টে কি হয়েছে। আপনি যেভাবে বললেন সেই অনুযায়ী শুনে মনে হলো এটা আপনার ওয়ান টাইপ সোরিয়াসিস, যেটা আপনার চুলকাচ্ছে, ইয়ে হচ্ছে। আর ওই বললেন না সাবান মলম করছি, ওষুধ খাচ্ছি, হয়তো আপনি ওষুধ খাচ্ছেনই না, হয়তো সাবান মলম ইউজ করছেন। তো এইভাবে তো হয় না, আপনার জিনিসটা এখন বাড়াবাড়ি হয়ে গেছে। 1 বছর ধরে মনে হয় জিনিসটা আর আপনার ফার্স্ট স্টেজে নেই যে আপনি সাবান মলম ইউজ করলেন ঠিক হয়ে গেল। তো যে সাবানই ইউজ করছেন বা যে মলম ইউজ করছেন না কেন, আপনি এটাকে আপাতত এখন বন্ধ করে আপনি আবার চিকিৎসা করতে আসুন। এটা ব্যাপারটাই ভুল যে আপনার স্কিন ডিজিজ বা চর্মরোগ মানে আপনার শুধু সাবান মলম ইউজ করলে হয়ে যাবে। আপনাকে কিছু ওষুধও খেতে হবে, কিছু ডায়েট কন্ট্রোল করতে হবে, আপনাকে জল খেতে হবে বেশি করে। শীতকালে আপনি বললাম, আমরা বলি তো প্রোগ্রাম, শীতকালে একটু ড্রাই ওয়েদার থাকে, আপনাকে বেশি করে বডি ডায়েট মানে হাইড্রেশন লেভেল ঠিক রাখতে হবে, বডি যাতে না ডিহাইড্রেট হয়ে যায়। তো শুধু সাবান মলম ইউজ না করে আপনাকে খাওয়া দাওয়া কন্ট্রোল, বডিতে ওয়াটার ব্যালেন্স ঠিক রাখা, এগুলো সব করলে তখন আপনার দেখবেন আস্তে আস্তে জিনিসটা ঠিক হচ্ছে। তো এগুলো তো আপনাকে এখান থেকে বলে দেওয়া সম্ভব না, অনেক কিছু ব্যাপার থাকে স্কিন ডিজিজের মধ্যে। আর স্কিন ডিজিজের ট্রিটমেন্ট না করলে সেটা আপনার একবার না একবার মানে দেখবেন সারা জীবন রয়েই যাচ্ছে। স্কিন ডিজিজে খুব ভালো করে ট্রিটমেন্ট করতে হয় জন্য। তো এটাকে না ফেলে রেখে আপনি আসুন, চিকিৎসা করান, দেখবেন এটা আস্তে আস্তে সেরে যাবে আপনার। আপনাদেরকে আরো একবার বলি, যদি সম্পূর্ণভাবে নিজেকে কিংবা নিজের প্রিয়জনকে একটু সুস্থ স্বাভাবিকভাবে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু আপনাদের যে কোনো রকম শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট, টাইম বেস রিপোর্ট বাউট ট্রিটমেন্ট কিন্তু এখানে করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ আমাদের যে কোনো শারীরিক সমস্যার যদি রুটটা ঠিকমতো জানা না থাকে, তাহলে কিন্তু চিকিৎসা করাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। আর সেই ডিফিকাল্টি থেকেই কিন্তু আসে নানা রকম শারীরিক সমস্যা। তা সেই ডিফিকাল্টির জায়গাটা যারা স্বাভাবিক এবং সুস্থভাবে করে তুলতে পারে, তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এবং আরেকটু বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা কলকাতাতে পেয়ে যাচ্ছেন ল্যান্সডাউনে হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে, হাওড়াতে চেম্বার রয়েছে, দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে। তাছাড়া আসানসোলে কিন্তু পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পেয়ে যাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরবাসীরা কিন্তু পেয়ে যাবেন ডক্টর এস খাঁকে এবং কোচবিহারবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস খাঁকে, ঝাড়গ্রামবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়াবাসীরা পাবেন এবং হেরিয়াবাসীরা কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাবেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস খাঁকে, আগরতলাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আরামবাগবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং
ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। সমস্যা কিন্তু আপনার, এবং সেই সমস্যার সমাধান যারা সত্যি সত্যি করতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের দিনে কিন্তু আয়ুর্বেদটা এখন ভীষণ দরকার। এত কেমিক্যাল যুক্ত খাবার মেডিসিন খেয়ে কিন্তু আমরা সত্যি সত্যি একটা কিন্তু আমরা বোঝা হয়ে যাচ্ছি নিজেদের জীবনটাই। কারণ আমরা যত এইসব কেমিক্যাল যুক্ত মেডিসিন খাচ্ছি ততই কিন্তু আমাদের শারীরিক সমস্যা বেড়েই চলেছে। আর ক্রমাগত শারীরিক সমস্যা বাড়তে বাড়তে কিন্তু একটা ক্রনিক ডিজিজে পরিণত হচ্ছে আমাদের শরীর। তাই নিজেকে এবং নিজের পরিবারের মানুষজনকে যদি সুস্থ স্বাভাবিক রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আয়ুর্বেদিক পদ্ধতিতেই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনাদের হাতটা ধরতেই হবে। স্যার, এই যে বিভিন্ন রকম জয়েন্ট পেন আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, তো এর যে কোনো কিছু লক্ষণ কি আমরা আগে থেকে বুঝতে পারি যে এইটা হলেই পার্টিকুলার আমরা বুঝতে পারি যে জয়েন্ট পেনটা আমাদের হচ্ছে? দেখুন, সেই জন্য জানতে হবে জয়েন্ট পেনটা কেন হচ্ছে, জয়েন্ট পেনটা কতগুলো ভাগ আছে। তো জয়েন্ট পেনের মেন ভাগ হচ্ছে আপনার জয়েন্ট পেনের হচ্ছে একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই দুটো হচ্ছে মেন আপনার ভাগ। তারপরে আপনার পলি আর্থ্রাইটিস হতে পারে, বা মানে যার খুব সিভিয়ার কন্ডিশন তার বিভিন্ন জয়েন্টে, মানে তার ক্ষেত্রে ধরুন অস্টিও আছে, রিউমাটয়েডও আছে, তা সেটাকে বলছি পলি আর্থ্রাইটিস। এটা সিভিয়ার ক্ষেত্রে হয়, জেনারেলি সেটা হয় না কারণ। তো এইবারে জানতে হবে যে এটা কেন কি জন্য হয়। তো আপনার অস্টিও আর্থ্রাইটিস হয় হচ্ছে আপনার হাড়ের ক্ষয়ের জন্য, আর রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় হচ্ছে পেটের সমস্যার জন্য, আমজনিত সমস্যা, মানে আপনার পেটের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে, সেই থেকে আপনার হয়ে গেল আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস। যেটা আপনার পেট ঠিক না করলে আপনি যতই যাই করেন না কেন, যত মেডিসিন খান না কেন, যত ক্যালসিয়ামই আপনি নেন না কেন, আপনার কিন্তু ঠিক হবে না। তো সেই জন্য যে জিনিসটা যেই কারণে সেটা ঠিক করতে হবে। যেটা আমি একটু আগে বলছিলাম যে যদি গরম সেক নিতে হয়, দেখবেন আপনারা সবসময় জয়েন্টে নেবেন, কিন্তু এরকম না যে হাতের আঙুলে কোনো জয়েন্টে ব্যথা করছে বা হাতের আঙুলে গিটে ব্যথা করছে সেখানে নেবেন। সেটা ক্ষেত্রে কেন বললাম, কারণ সেই ক্ষেত্রে সেই জিনিসটা হয় আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, যে আপনারা দেখবেন হাতের আঙুলের গিট বা পায়ের আঙুলের গিট ব্যথা করছে, ছোট ছোট জয়েন্টগুলো যেগুলো আছে ব্যথা করছে, সেই ক্ষেত্রে ওটা হচ্ছে ওর একটা প্রহিবিটেড থিংস, মানে ওটাতে আপনি ওটা করেন বেশি ব্যথা বাড়বে আপনার। সেই ক্ষেত্রে একমাত্র মেডিকেশনই পারবে আপনাকে সুস্থ করতে, আর আপনার খাওয়া দাওয়া আপনাকে ঠিক করতে হবে। সেটা গেল। কিন্তু অস্টিওআর্থ্রাইটিস সম্পূর্ণ আলাদা। সেটাতে আপনার মেডিকেশন ছাড়াও আপনাকে একটু বেশি আপনাকে কাজকর্ম করতে হবে, বা আপনি মানে বেশি হাঁটাচলা, বেশি হার্ডওয়ার্ক করলে আপনাকে সেটা একটু দেখে শুনে করতে হবে। আপনার বোন ডেন্সিটি কম থাকলে সেই বোন ডেন্সিটির মেডিসিন আপনার নিতে হবে, বা আপনাকে এমন কিছু খাওয়া দাওয়া করতে হবে যে খাওয়া দাওয়ার আপনার ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থাকে বা ক্যালসিয়াম বেশি থাকছে, সাইট্রিক অ্যাসিড থাকছে, সেই সব ব্যাপারটা হচ্ছে এটা যেখানে যে ব্যাপারটা হচ্ছে। এবারে আপনার জয়েন্ট পেন তো আগে ব্যাপারটা জানতে হবে কেন কি জয়েন্ট পেন হচ্ছে। সবসময় এগুলো তো হয় না। এবারে ধরুন কেউ প্রেসারের মেডিসিন খাচ্ছে, প্রেসারের মেডিসিন একটা সাইড এফেক্ট থাকবে, দেখবেন পা ফুলে যাচ্ছে। পেশেন্ট দেখবেন এসে বলছে আমি বাড়িতে বসে থাকি পা ঝুলিয়ে, বা আমি এমনি বসে আছি পা ফুলে যাচ্ছে, আমি পা মাটিতে রাখতে পারছি না। তো সেই ক্ষেত্রে কেন হচ্ছে, কারণ ওই যে একটু আগে বললাম যে মেডিসিনের যে কেমিক্যাল থাকে সেটা আপনার একটা কাজ করে দেবে। ধরুন প্রেসারের মেডিসিন খাচ্ছেন আপনি, প্রেসারটা তো আপনার একদম সুন্দর নর্মাল করে দেবে, কিন্তু অ্যাজ এ সাইড এফেক্ট একটা হবে, একটা বলে না যে প্রতিক্রিয়া সমান বিপরীত, সেরকম একটা ব্যাপার, যেটা আপনি কাজ তো করছে কিন্তু বিপরীতে একটা জিনিস আবার নিয়ে আসছে আপনাকে। আপনি দেখবেন আবার এটা ঠিক করতে হবে, আপনার দেখবেন আবার একটা অন্য জিনিস চলে আসবে। তো মানে যে মেডিসিন যত বেশি ভালো কাজ করে সেই মেডিসিন একটা সাইড এফেক্ট থেকে থাকে, মানে অল্টারনেটিভ মেডিসিনের ক্ষেত্রে বলছি ব্যাপারটা। তো এই জন্য আপনাকে সাইড এফেক্ট যাতে না থাকে সেই জন্য ট্রিটমেন্টটা করতে এমন ভাবে যাতে আপনি করলেন কিন্তু মেডিসিন ডিপেন্ডেন্ট থাকলেন না। আপনি হঠাৎ করে যখন আমার মেডিসিন ছাড়তে ইচ্ছে করলো বা যখন আমি সুস্থ হলেন ছেড়ে দিতে পারবে, কিন্তু একটা আপনি অন্য মেডিসিন যান, দেখবেন আপনার প্রেসারের মেডিসিন সারা জীবন চলছে, সুগারের সারা জীবন চলছে, কোলেস্টেরল দেখবেন সারা জীবন চলছে, কারণ বন্ধ করতে যাবেন আপনি অলরেডি সেই মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। আপনার শরীর সেই জায়গাটাতে ডিপেন্ডেন্সি দেখিয়ে দিয়েছে, আপনি বন্ধ করতে গেলেও পারবেন না। আপনার দেখবেন ব্যথা হচ্ছে, সমস্যা হচ্ছে, বা আপনার প্রেসার বাড়ছে, সুগার বাড়ছে। তো এই জিনিসটা আয়ুর্বেদে নেই। আপনি আয়ুর্বেদে আপনার ট্রিটমেন্ট হয়ে গেলেই বন্ধ করতে পারবেন। একটা কোর্স থাকে, সেই কোর্সটা কমপ্লিট করলে আপনি সেটাকে বন্ধ করে আপনি আবার ভালো থাকবেন। আবার যদি সমস্যা ভবিষ্যতে হয় তখন খেতে পারেন, কিন্তু এরকম না যে আপনাকে সারা জীবন অ্যাজ এ চেনের মতো জিনিসটা ধরে রাখতে হবে আর কি। তো এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে ব্যাপার। তো যার যেখানে যে সমস্যা হচ্ছে সেই অনুযায়ী চিকিৎসা হবে। স্যার, অনেকেই আছেন যে এই যে পেনের ব্যাপারটাকে অনেকেই ইগনোর করে যান, এবং পেন হচ্ছে অনেকেই ধরুন খানিকক্ষণের জন্য পেন হচ্ছে, সেই পেনটাকে রিলিফ করার জন্য কিছু মেডিসিন নিলেন, তো সেই মুহূর্তে হয়তো পেনটা রিলিফ হয়ে গেল। এই যে একটা পেন হচ্ছে সেখান থেকে একটা মেডিসিন কনজিউম করে সেই পেনটাকে রিলিফ করলাম, এই যে একটা পেনের ব্যাপারটা যে থেকেই যাচ্ছে শরীরের মধ্যে, এখান থেকে আর কি কি সিভিয়ার ডিজিজের দিকে তারা যেতে পারে আর কি? হ্যাঁ, ওই তো যে জয়েন্ট পেন হঠাৎ করে যে থেকে থাকে আপনার, সেই পেন থেকে আপনার কি হতে পারে, একটা হাড় ক্ষয় হতে পারে, যেটাকে বলে অস্টিওপোরোসিস বা অস্টিওফাইট। আপনি দেখবেন এক্সরে করাচ্ছেন, দেখবেন আপনার প্রথমে দেখা গেল যে ডিস্ক জেনারেশন বা আপনার বোনই ডিজেনারেশন হয়েছে, মানে বোনের আপনার জেনারেশন যে একটা থাকে অ্যারেঞ্জ থাকে বোনটা আপনার, এটা আপনার ডিজেনারেশন হয়েছে। তারপরে দেখবেন আপনার হাড় ভাঙতে আরম্ভ করে, যেটাকে বলে অস্টিওপোরোসিস। তারপরে দেখবেন অস্টিওফাইট, মানে আপনার হাড় ভাঙছে টুকরো টুকরো ভেঙে যাচ্ছে। আপনি এক্সরের উপর দেখতে পাবেন যে আপনার হাড়ের টুকরো দেখা যাচ্ছে, এক্সরের উপরে ছোট ছোট টুকরো দেখতে পাবেন। তো এই জিনিসগুলো কিন্তু প্রথমে হবে না। প্রথমে আপনার কি হবে, প্রথমে আপনার যে ওই জয়েন্ট পেন, মানে যে জয়েন্টের মাঝখানে একটা আপনার
লুব্রিকেটিং ব্যাপার থাকে, মানে সেটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। সেই ফ্লুইডটা আপনার জায়গাটাকে লিউ রাখতে সাহায্য করে, যাতে আপনার এই দুটো হাড় একে অপরে ঘষা না খায়। এবার যখন আপনার সেই লিউটা শুকিয়ে যাবে তখন আপনার ঘষা খাবে, কারণ আপনার তো মাঝখানে কোনো থাকছে না, যে নরম ব্যাপারটা থাকে, যে নরম গতি থাকে সাইনোভিয়াল, সেটা শুকিয়ে গেলে আপনার দুটো হাড় একে অপরে লেগে যাবে। এবার দুটো হাড় যদি একটার সাথে একটা লেগে থাকে তখন আপনার সেটা ঘষা খেতে খেতে ক্ষয় হবে। এটা সিম্পল একটা জিনিস। তো সেই জন্য আপনার এটা হবে। তারপরে আপনার প্রথমে ঘষাঘষি হবে, তারপরে আপনার হাড়ের ক্ষয় হবে। তো প্রথমে কিন্তু আপনার এটা হবে না যে হাড়ের ক্ষয়, প্রথমে কিন্তু ব্যথা হবে, বুঝতে পারছেন ব্যথা হচ্ছে। এবার আপনি ভাবেন কি ব্যথা হচ্ছে, হ্যাঁ 2-1 দিন দেখি একটা কোনো পেন কিলার খেয়ে নি, ঠিক আছে, পেন কিলার তো খাচ্ছেন, ব্যথা আপনার সাময়িকভাবে কমে যাচ্ছে। একটা পেন কিলার আপনার সমস্ত ব্যথা কমে যাবে, মাথা ব্যথা, পেট ব্যথা, সব ব্যথা কমিয়ে দিচ্ছে। কিন্তু সেই পেন কিলারটা খেতে খেতে ভবিষ্যতে আপনার দেখবেন প্যানক্রিয়াস অ্যাটাক করছে, কিডনি অ্যাটাক করছে, লিভারও অ্যাটাক করছে। মানে এরকম দেখা গেছে, আপনি ধরুন একটা অ্যালকোহলিক যে পার্সন আছে তার ক্ষেত্রে লিভার যতটা ক্ষতিকারক, একটা পেন কিলার কেউ খাচ্ছে রেগুলার, মানে জাস্ট মুড়ির মধ্যে পেন কিলার খেয়ে যাচ্ছে, তারও ক্ষেত্রে লিভার তত ক্ষতিকারক। আমরা মাঝে মধ্যে দেখবেন খবর দেখতে পাই যে এই অ্যান্টিবায়োটিক বন্ধ হয়ে গেছে, এই মেডিসিন কাজ করছে না, এই মেডিসিনের ডোজ আরো বাড়াতে হবে। তো এই জিনিসগুলো কেন হয়? কারণ সেটা এখনো রিসার্চেবল, মানে একটা ডোজ খেতে 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 আপনার বডি যখন ওটাকে নিয়ে নেবে তখন আপনাকে বেশি ডোজ দিতে হবে। প্রথমে ধরুন আপনি 200 খাচ্ছেন, যখন বডি দেখছেন 200তে হয়ে তখন 600, 1000, 1500 এরকম করে আপনাকে এগিয়ে এগিয়ে যাবে আর কি। তো এই জন্যই বলা হয় যে আপনি যদি রুটের ট্রিটমেন্টটা করেন, আপনার কি হয়েছে জেনে নেন, তাহলে আপনার এই ডোজ বাড়ার ব্যাপার নেই। আপনি একটা স্পেসিফিক টাইম ট্রিটমেন্ট করলেন, তারপরে আপনি ট্রিটমেন্ট বন্ধ করে দিলেন, আপনি ভালো থাকবেন। এই হচ্ছে পার্থক্য। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে মানুষ যে সত্যি সত্যি সুস্থ হয়ে উঠছে, দেখে নেব তারই একটা ঝলক। সম্পা জানা কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো আদৌ আমি প্রথমে ভাবতেই পারি না, আমার কাছে অবিশ্বাস্য, এটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। কি নাম আপনার? আমার নাম শম্ভুনাথ গাঙ্গুলি। আপনি বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কন্যগড়। আচ্ছা, আপনি এখানে ঠিকানাটা কি করে পেলেন? আমি ঠিকানাটা পেলাম সকালবেলা 8টার সময়, যে আপনাদের প্রোগ্রামটা হয় সেই প্রোগ্রামের ফোন নাম্বার দেখে এসেছি। আচ্ছা, আপনার হাঁটুতে ব্যথা ছিল, তাই তো? হ্যাঁ, হাঁটুতে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আপনি যে আমাদের যে বলা হয় আর্থিংটা নিতে হ্যাঁ, বা শরীরে ভোল্টেজটাকে জিরো করতে, হ্যাঁ। সেই জিনিসটা আপনি কতদিন ধরে করছেন? আমি এই দিন 10-15 ধরুন করছি। দিন 10-15 ধরে করছেন। হ্যাঁ, তাতে আপনি কতটা ভালো আছেন? একদম মোটামুটি আমার 99% কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি কোনো ওষুধ খাচ্ছেন? না, কোনো ওষুধ খাই না। মানে উইদাউট মেডিসিন হ্যাঁ, আপনি শুধু আর্থিং নিতেই হ্যাঁ। আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা ব্যথা যন্ত্রণাটা চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যে বলছিলেন কি বাসে যেতে আসতে আমার কষ্ট হতো? হ্যাঁ, হ্যাঁ, খুব কষ্ট হতো, ট্রেন থেকে নামতে পারতাম না। হুম। সেটা এখন একদমই নেই। আচ্ছা, তাতে আপনি এনবিপি ইউনানি এন্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে হ্যাঁ, এই যে জিনিসটা কি যে বলা হলো কি ভোল্টেজটা জিরো করতে হ্যাঁ, বা আপনার আর্থিং নিতে, হ্যাঁ, তাতে আপনি ভালো রয়েছেন, তাই তো? হ্যাঁ, একদম ভালো। আপনি কিছু বাকি যে দর্শকরা রয়েছে তাকে কিছু বলতে চান? না, আমি সবাইকে মোটামুটি বলেছি, এই করে আমার শরীরটা এখন সুস্থ আছে মোটামুটি, ব্যথা যন্ত্রণাটা একদমই নেই। আমি অনেককেও বলেছি এই জিনিসটা করতে। বাহ, অনেক অনেক ধন্যবাদ।
আমরা আবারও ফিরে এলাম মূল অনুষ্ঠানে। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আয়ুর্বেদিক ডক্টর অ্যান্ড মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস খান। স্যারকে আবারও অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। স্যার, আজকের দিনে প্রত্যেকেই কিন্তু একটা বাইরের খাবারের দিকে ভীষণ থেকে আসি, প্রত্যেকেই কিন্তু একটা মানে অ্যাট্রাকটিভ ব্যাপার, মানে আমরা যদিও যারা কর্মে রয়েছে তারা তো অন্য ব্যাপার, মানে প্রত্যেক দিনই একটা বাইরে বেরোতে হচ্ছে, চাকরিতে যেতে হচ্ছে, তার জন্য কিন্তু একটা বাইরের খাবার আমরা কনজিউম করছি এবং এই খাবার মানে নিয়ত কনজিউম করতে করতেই কিন্তু একটা শারীরিক সমস্যা দেখা দিচ্ছে এবং যেটা বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে লিভার জনিত সমস্যা। তো এইটা যদি একটু বিস্তারিত আজকে দর্শকদেরকে বলেন, মানে এই কি কারণে ঠিক এই লিভার জনিত সমস্যাগুলো দেখা দিচ্ছে? লিভার হচ্ছে আমাদের একটা মানে খুব ভাইটাল একটা গ্ল্যান্ড। মানে আপনার যে লিভারের ধরুন একটা ব্যাপার থাকে না, মানে লিভার হচ্ছে অনেক গ্ল্যান্ডের থেকে একটা বড় গ্ল্যান্ড লিভার, যার একটা নর্মাল সাইজ থাকে। সেই সাইজটা থেকে লিভার কি করে, লিভার অ্যাকচুয়ালি মানে বলতে গেলে লিভার কিন্তু পাকস্থলী না, মানে পাকস্থলী কি করে আমার খাবার হজমে সাহায্য করে, লাংস যেমন আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, লিভার কিন্তু এগুলো সাহায্য করে। লিভার একটা এমন কাজ করে যাতে আপনার খাবার দাবার যে স্টোমাকে পাচিত হচ্ছে সেটাকে আপনার ব্লাড ফ্লোতে মিশাতে সাহায্য করে। আপনার স্কিনের কালার, আপনার চুলের কালার, আপনার চুল পড়া, আপনার মানে যাবতীয় কিছু বলতে গেলে আপনার বডির ধরুন 60% লিভারই কন্ট্রোল করছে। এবারে এটা শুনলে অবাক লাগে যে লিভারে তো কি কাজে লাগে, কারণ লিভারটা হচ্ছে বাংলায় যকৃৎ বলি। তো যকৃৎটা একটা এমন একটা জিনিস যে জিনিসটা আপনার বডিতে একটাই আছে, কিন্তু তার যে কাজকর্ম অনেক। তার সাথে ওই আমাদের স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, মানে ক্ষুদ্রান্ত বৃহদান্ত সমস্ত কিছু তার সাথে জড়িত, স্প্লিন, প্যানক্রিয়াস। তো লিভার থেকে সব জড়িত। লিভার যদি সুস্থ থাকে তার দেবের কোনো রোগ সহজে আসতে যাবে না। কিন্তু আমরা এখন এই আমাদের আগেকার দিনে যে খাওয়া দাওয়া গন্ডগোল বলি বা আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার বা আমাদের সবকিছুর একটা রুটিন ফলো না করা, মানে আমাদের একটা আগে ছিল আয়ুর্বেদে দিনচর্যা ঋতুচর্যা। দিনচর্যা মানে কি আপনার ডেইলি রেজিমেন্ট, মানে আপনি ডেইলি যে কাজটা করছেন সেটাকে একটা চেন সিস্টেমের মধ্যে একটা আপনি স্টেপ বাই স্টেপ যদি করেন সেটাকে বলে দিনচর্যা। আর ঋতুচর্যা মানে সিজনাল রেজিমেন্ট, মানে আপনি এই ঋতুতে এটা করছেন, মানে এই সিজনে এটা করছেন। তো আপনাকে দিনচর্যা ঋতুদের মাধ্যমে আমাদের আগের যে চরক সংহিতা বা শস্য সংহিতা আছে আপনাকে একটা শৃঙ্খলার মধ্যে বেঁধে রাখতো। কিন্তু এখনকার দিনে তো না কেউ ডেইলি রুটিন মানতে পারছে, কাজের চাপে অন্য চাপে, বা কেউ কোনো সিজন ফলো করতে পারছে। আর সিজন এখন ঠিকও নেই, আজকে দেখবেন গরমের সময় ঠান্ডা লাগে, ঠান্ডার সময় গরম লাগছে। তো এই জন্য আমাদের অনেক কিছু কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয়। এবার লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভার তো দেখা যাচ্ছে না, পেটের মধ্যে আছে, তো এটা তো আর বুঝতে পারবেন না লিভারটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কি বুঝতে পারবেন, আমরা সিমটমের মধ্যে বুঝতে পারবেন যে আপনার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেটা করলে তখন বুঝতে পারবেন যে লিভার কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপরে সেটার সাথে একটা আপনার ভ্যারি করছে আর কি। স্যার, আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাঁকুড়া থেকে সৃজন দাস বলছি। হ্যাঁ বলুন সৃজন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আপনার বয়সটা আগে বলবেন। 27। হ্যাঁ, অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ বলছি অনুষ্ঠান দেখছেন? হ্যাঁ দেখছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ। এবার বলুন আপনার কি সমস্যা রয়েছে? হ্যাঁ, আমার মানে চোখ থেকে জল আসে, চোখটা জ্বালা করে। আচ্ছা, এটা অন্তত মানে মাঝে মাঝে হয়। এটা নিয়ে একটু জানতে চাই ডাক্তারবাবুর কাছ থেকে। নিশ্চয়ই, আপনি শুনুন। এটা কি আপনার সারা বছরই হয় না শীতকালে হয়? শীতকালে একটু বেশি হচ্ছে। আচ্ছা, আপনি কি চোখে পাওয়ার আছে আপনার? না। চোখে পাওয়ার নেই, মানে এমনি সব দেখতে পান, কোনো সমস্যা নেই? হ্যাঁ। মাথা ব্যথা করে? হ্যাঁ, মাথা যন্ত্রণা তো হয় মাঝে মাঝে। আচ্ছা, এই যে বলছে চোখ দিয়ে জল পড়ে যায়, এটা কখন হয়, মানে কোন টাইমে এটা হয়? এটা রাত্রের দিকে বেশি হয়। রাতের দিকে হয়? চোখ দিয়ে জল পড়ে চোখ লাল হয়ে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, আর তাহলে মাথা ব্যথা বা এটা করে যখন তখন হয় না, শুধু রাত্রেবেলা হয়, সারাদিন কোনো কিছু হয় না, তাই তো? না, মাথা যন্ত্রণা মানে যখন তখন হয়। আচ্ছা, আপনি কি খুব বেশি রাত জাগেন? হ্যাঁ, রাত জাগি মাঝে মাঝে, মানে যখন একটু কাজ থাকে তখন জাগতে হয়। ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, এই যে বলছেন চোখ দিয়ে জল পড়ছে বা আমার এই মানে মাথা ব্যথা করছে, এগুলো আপনার একটাই কারণ হতে পারে। আপনার অ্যাকচুয়ালি দেখুন মানে ঠান্ডার ধাত আছে বা আপনার অ্যালার্জি আছে, ঠিক আছে? অ্যালার্জি তাহলে এই বলেন চোখে আমার চুলকাচ্ছে মাঝে মাঝে বা চোখ জল পড়ছে, এটা এবং অ্যালার্জির লক্ষণ আপনার। আপনি একটা আইজি টেস্ট করুন, দেখবেন আপনার হয়তো অ্যালার্জি ধরা পড়ছে। তো অ্যালার্জি ধরা পড়ুক বা না পড়ুক, আপনি আপাতত যে খাবারে অ্যালার্জি বেশি হতে পারে, যেমন ডিম, বেগুন, চিংড়ি মাছ, এই 3টা খাবার আপনি আপাতত বন্ধ করুন, ঠিক আছে? আর রাত্রে বেশি জাগবেন না, যেহেতু আমরা শীতকালে এই জিনিসটা হচ্ছে বলছেন বা রাত জাগলেটা হচ্ছে, তো রাতে আপনি জাগবেন না, চেষ্টা করবেন মোটামুটি আপনি 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার। একটা গেল। আর রাত্রে বা যখনই কোনো কেন আপনি স্ক্রিন মতন মোবাইল ইউজ করছেন বা ল্যাপটপ যেটাই করছেন কেন, একটা স্ক্রিনের সাথে একটা চোখের একটা ডিস্টেন্স রাখবেন, সেফ ডিস্টেন্স রাখবেন, ঠিক আছে? মোবাইলে যেমন আই প্রোটেকশন থাকে সে অন করে ইউজ করতে পারেন, কারণ আপনার যখন চোখে পাওয়ার নেই, কিন্তু যেহেতু চোখ দিয়ে জল কাটছে, তার মানে চোখ আপনার বলতে গেলে চোখ আপনার স্ট্রাগল করছে। তো চোখ স্ট্রাগল করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা কিন্তু ভালো জিনিস নয়। আর এটা আপনাকে এসব দেখা যাবে, কারণ আমরা দেখতে যে আপনি শুধু জাস্ট আইজি রিপোর্ট করে আসুন, আমরা দেখি কি সমস্যা হয়েছে,
তারপর এটার জন্য আমাদের আয়ুর্বেদের ট্রিটমেন্ট আছে, আমাদের মানে আমাদের যে ইএনটি ব্যাপারটা আছে আয়ুর্বেদে শালক্য বলে, সেটা আপনার এই চোখের সমস্যা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি আপাতত যেটা বললাম যে এগুলো একটু মেনটেন করুন। আর চোখে আপনি ঝাপটা নেবেন জলে, রানিং ওয়াটারে সকালবেলা ঘুম থেকে সোজা ঝাপটা নেবেন। আরেকটা আপাতত করতে পারেন, হাতটা এরকম করে গরম করে আপনি চোখে এরকম ভাবে নিতে পারেন গরম ভাবটা, এটা আপনি দিনে 2-3 বার করতে পারেন। তো এটা করলে আপাতত আপনার হবে, কিন্তু এটাতে পুরোপুরি ট্রিটমেন্ট হবে না। আপনি এসে দেখালে আপনার এটা ট্রিটমেন্ট করে আমরা ঠিক করে দেবো। আর একটু বিস্তারিত জানতে অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন কলকাতাতে ল্যান্ডসটাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে। হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে। দক্ষিণ 24 পরগনাতে পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া কিন্তু আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এস খাঁকে এবং কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপেও পাবেন ডক্টর এস খাঁকে, ঝাড়গ্রামবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাবেন ডক্টর এন ভট্টাচার্য, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, গৌহাটির বাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়া এবং হেরিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস খাঁকে, আগরতলাবাসীরা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা পাবেন ডক্টর আবারও বি শর্মাকে। তাছাড়া আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুর এবং ডিব্রুগড়বাসীরা কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। যে কোনো সমস্যার জন্যই কিন্তু অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। স্যার, আমরা যে লিভারের সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, তো এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এর কি রকম ট্রিটমেন্ট রয়েছে? হ্যাঁ, লিভারের সমস্যার জন্য প্রথমে আমরা তাকে কিছু মেডিকেশন দেবো, তাকে তার রিপোর্ট দেবো কি হয়েছে। আমাদের যে লিভার ফাংশন টেস্ট রিপোর্টটা হয়, এলএফটি বা লিপিড প্রোফাইল, এখানে দেখবো তার কি সমস্যা হয়েছে, কোলেস্টেরল আছে না, বিলিরুবিন বেড়েছে না, এসজিওটি এসজিবিটি বেড়েছে কমেছে, এলপি মানে অ্যালকালাইন ফসফেট, তো এইগুলো আগে দেখবো তার কি সমস্যা আছে কি না আছে। তো এরকম কিন্তু সব অনেক ক্ষেত্রে হয়ও, আপনার দেখবেন এই সমস্যাগুলো কিছু ধরাই পড়ছে না কিন্তু আপনার সমস্যা হচ্ছে পেটে, সেই ক্ষেত্রে একটা আলাদা ট্রিটমেন্ট হয়। তো যে রিপোর্টগুলো আমরা কিছু করতে পারি, আগে ধরুন যার লিভারে প্রবলেম আছে বা যার ফ্যাটি লিভার আছে, সে আগে ফ্যাটি লিভার যে আছে সেটা ইউএসজি রিপোর্ট আর একটা এলএফ রিপোর্ট করে নিয়ে আসুন। তারপরে তার কি হচ্ছে সমস্যা, তার কাছে হিস্ট্রিটা নেবো আমরা, তার যেটা কমপ্লেন আছে, তারপরে তার ট্রিটমেন্ট করুন। তাকে ফার্স্টে মেডিকেশন দেওয়া হবে যে আপনার কি সমস্যা হচ্ছে, কেন হচ্ছে। মেডিকেশনের পর তাকে যদি তার থেরাপি লাগে তবেই থেরাপি দেবে। থেরাপি কি দেওয়া হবে, থেরাপি আছে আমাদের পঞ্চকর্ম থেরাপি বলে থেরাপি আছে, যেটা আমাদের আয়ুর্বেদিক করা হয় একমাত্র। তো এর অনেককে বলে, এখন বলা হয় পঞ্চকর্ম থেরাপি, সে বলে আচ্ছা ফিজিওথেরাপি, না ফিজিওথেরাপি নয়, এটা পঞ্চকর্ম থেরাপি। তো কারণ এটা আপনার কি আছে, এর মধ্যে আপনার 5টা থেরাপি আছে, তার কম্বাইন করে পঞ্চকর্মের নাম করা হয়েছে। এটা 5টা কি আছে, 5টার মধ্যে একটা আছে বমন, একটা আছে বিরেচন, একটা আছে নস্য, একটা আছে রক্তমুক্ষণ, একটা আছে বস্তি। কোনটা কি জিনিস সবার ক্ষেত্রে 5টা লাগে না, যার ক্ষেত্রে দুটো, যার ক্ষেত্রে দুটো, যার ক্ষেত্রে 3, যার ক্ষেত্রে 3টে। তো লিভারের ক্ষেত্রে আমরা যার ক্ষেত্রে যেটা লাগবে তার সেই ট্রিটমেন্টটা করবো। এই ট্রিটমেন্টটা পুরোপুরি এক্সটার্নালি হবে, আপনার কোনো মানে ছুঁচ ফোটানো বা কোনো কষ্টের কোনো ব্যাপার নেই, বা আপনাকে যে মানে খুব কষ্ট করতে হবে, খুব ব্যাপার আছে, খুব ইঞ্জেকশন দেওয়া হবে, এসব কিচ্ছু না। আপনাকে কিছু এক্সটার্নালি কিছু ট্রিটমেন্ট দেওয়া হবে, এসব কিছু আপনাকে অ্যাপ্লাই করা হবে, কিছু মেডিসিন দেওয়া হবে। এই থেরাপিটা খুব সহজ একটা থেরাপি, এটা করলে দেখবেন আপনার লিভার মানে আপনার পেটের মধ্যে যে নোংরাটা বা যে টক্সিন ব্যাপারটা আছে, এটা আপনার এই থেরাপির মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। শরীর থেকে বেরিয়ে গেল মানে আপনার লিভার যদি ফ্যাটি লিভার থাকে সেটাও আপনার আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন আপনি। আপনার যদি লিভারে এসজিওটি হাই থাকে সেটাও আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনার যে লিভারের জন্য যে এনজাইমগুলো লাইক বিলিরুবিন, বিলিভার্টিন যে ব্যাপারগুলো আপনার সিক্রেশন হচ্ছে, সেগুলো আপনার নর্মাল সিক্রেশন হবে, আপনার লিভার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর লিভার ঠিক তাহলে আপনার দেখবেন বাকি যে স্কিনের প্রবলেম বলুন, আপনার চুল পড়ে যাচ্ছে বা আপনার ফুট আলসার আছে, পায়ে কোথাও ভেরিকোজ ভেন হয়েছে, অনেক তো ব্যাপার থাকে, সব আস্তে আস্তে দেখবেন এই থেরাপির মধ্যে দিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। তো যার এই ভেরিকোজ ভেন আছে বা যার যে এই হেয়ার ফল আছে বা স্কিনের কোনো প্রবলেম আছে, দীর্ঘদিন ধরে হার্পিস টার্পিস হয়ে আছে, সমস্ত কিছু কিন্তু এই আমাদের থেরাপি দিয়ে আমরা মেডিকেশন দিয়ে ঠিক করে দিই। তো এই জন্য আপনারা এসে যোগাযোগ করে দেখুন, আপনাদের এই সমস্ত কিছু থেরাপি প্লাস মেডিকেশনের মধ্য দিয়ে একটা স্পেসিফিক টাইমের মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে।
স্যার এই যে আপনি বললেন যে পঞ্চকর্মা থেরাপি, মানে এখন তো লিভারের সমস্যা প্রত্যেকেরই দেখা যাচ্ছে, মানে 8 থেকে 80 প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তো এটা কি কোনো স্পেসিফিক্যালি কোনো বয়সজনিত সমস্যার কারণেই কি পঞ্চকর্মা থেরাপি, নাকি প্রত্যেকেই নিতে পারেন এই পঞ্চকর্মা থেরাপিটা? পঞ্চকর্ম থেরাপি বলতে গেলে একটা হচ্ছে আপনার বডিকে রিজুভিনেট করার মতো, মানে বডিকে আপনি একরকম ভাবে শুদ্ধ করছেন, আর কিছু না। মানে ইংলিশে বলতে গেলে হয় না, যেমন সার্ভিস করছে আপনি বডিকে। তো শুদ্ধ করছেন মানে কি করছেন, আপনার ধরুন সারাদিনে কাজকর্ম করছেন, খাওয়া দাওয়া করছেন, যা করছেন, আগে বলা হতো দেখবেন যে সপ্তাহে একদিন করে ফাস্টিং করা ভালো। কারণ কি আপনি সারা সপ্তাহে যে খাবার দাবার খাচ্ছেন একদিন ফাস্টিং করেন। ফাস্টিং মানে একদম ফাস্টিং না, জাস্ট কিছু খাবার দাবার আপনি লিমিটে খেলে কি হবে, আপনার স্টোমাক বা আপনার লিভার ভালো করে সেই জিনিসটা কাজ করতে পারে, তাদের উপর প্রেশার পড়ে। আপনি রেগুলার একটা খাবার দাবার খাচ্ছেন, সেই খাবার দাবারের তো ধরুন টক্সিন থাকছে, কারণ আমরা যে খাবার দাবার খাই সেই খাবার দাবার বাড়ি হলে টক্সিন থাকে না, বাট বাইরে খাবার দাবারে টক্সিন থাকছেই। তো সেই ব্যাপারটার জন্য বলা হতো যে একদিন করে ফাস্টিং করুন, একদিন করে ফাস্টিং করলে দেখবেন আপনি আপনার বডি খুব ভালোভাবে কাজ করবে। তো আমরা ওই থেরাপির আগে পেশেন্ট কিন্তু একটু ফাস্টিং করে একটু করে, মানে একটা কিছু মেডিসিন দিয়ে বলি আপনি এটা খাওয়ার পর কিছু খাবেন না, তারপরে আমি থেরাপিতে আসবে। তো এগুলো কেন করে, এগুলো সবকিছু একটা কজ থাকে, এগুলো আজকে না, এগুলো হাজার হাজার বছর ধরে জিনিসটা হয়ে আসছে। তো এই জিনিসগুলো ধরুন এবারে কারোর ক্ষেত্রে ধরুন কম বয়স আছে, তার ক্ষেত্রে হয়তো মেডিসিনের জিনিসটা সেরে গেল, বা তার জিনিসটা মাইল্ড স্টেজে আছে, মানে জাস্ট লিভারে কোনো প্রবলেম হচ্ছে বা জাস্ট কোনো চুল উঠছে, জাস্ট স্কিনের কোনো ডিসকালারেশন আসছে, তো তার ক্ষেত্রে মেডিসিনই সেরে যাবে, তখন লাগবে না থেরাপি। এবারে কারোর ধরুন বয়স হয়ে গেছে, তার ক্ষেত্রে থেরাপিটাকে দিতে হবে, কারণ তার শুধু মেডিসিনে হবে না, টাইম লেগে যাবে। সে চাইছে আমি তাড়াতাড়ি রিকভার করতে, তো সেই ক্ষেত্রে স্পিডি রিকভারির জন্য তাকে আমরা থেরাপি প্লাস মেডিসিন দিয়ে একটা টাইম বাউন্ড করে দিয়ে তার জিনিসটা ঠিক করে দিই। তো এই জন্য বলতে গেলে একটা বেশি বয়সে আমরা থেরাপিটা বেশি প্রেফার করি, কম বয়সে প্রেফার করি না। এবারে কারো ক্ষেত্রে কম বয়সেও যদি খুব বেশি সমস্যা হয়ে থাকে তখন বলি থেরাপি করতে। থেরাপির সময় অনেকে ভয় পেয়ে যায় যে কি থেরাপি হবে, কি দেওয়া হবে না দেওয়া হবে, তাই তাকে জিনিসটা আমরা কনসাল্টও করে দিই কি করা হবে না করা হবে। আর সে আশেপাশে পেশেন্ট দেখতেও পাচ্ছে অনেক থেরাপি হবে, তাদের কাছে ফিডব্যাক নিতে পারবে যে কেমন কি হচ্ছে না হচ্ছে। কোনো ভয়ের কারণ নেই, কোনো ব্যথা ব্যথা কিচ্ছু হবে না, আপনি থেরাপি করলে সুস্থ হয়ে যাবেন। স্যার আলোচনা আসবো, আর একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি বর্ধমান থেকে বলছি। বলুন কে বলছেন? হ্যাঁ, কৌশিক দাস। হ্যাঁ কৌশিক বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার নিজের ব্যাপারে জানবো। আচ্ছা, আগে আপনার নিজের বয়সটা বলবেন। 37। 37। এবার বলুন কি শারীরিক সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার মানে পায়ের নখগুলো দেখছি হলুদ হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, হাতের আঙুলে কিছু হয়েছে? না না, হাতের আঙুল ঠিক আছে, পায়ের আঙুলগুলো দেখছি নখগুলো হলুদ হয়ে গেছে। বডির আর কোথাও এরকম ইয়েলোইশ কিছু হয়েছে? না না না। আচ্ছা, বা এটা কতদিন ধরে হয়েছে এটা? এই 3-4 দিন ধরে দেখছি। আচ্ছা, পায়ের আঙুল কি আপনি পরিষ্কার করেছেন? মানে এরকম না তো যে আপনি ধরো পরিষ্কার করেননি বহুদিন ধরে সেটা এরকম হয়েছে? না না না, পরিষ্কার পরিষ্কার। আচ্ছা ঠিক আছে, আর ব্যথা করছে কিছু? না না না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনি শুনুন। দেখুন অনেকের ক্ষেত্রে দেখবেন এই পায়ের নখ হলুদ হয়ে যায় বা দাঁত দেখবেন হলুদ হয়ে যায়, তো এটা একটা কারণে হয়, ঠিক আছে? আপনার আমার বলুন একটা যে আপনার মানুষের আমরা 3 প্রকৃতির হয়, বাত পিত্ত কফ। তো কোনো না কোনো সময় এই 3টে জিনিসের মধ্যে ধরুন কোনো কারণে কারো পিত্ত বেড়ে যাচ্ছে বা কফ বেড়ে যাচ্ছে, মেনলি পিত্ত বেড়ে গেলে একটু এরকম হয়, দাঁত হলুদ হয়ে যাচ্ছে বা পায়ের নখ হলুদ হয়ে যাচ্ছে। তো এটা আপনার যদি ব্যথা ব্যথা না করছে আপনি একবার আসুন, দেখি আমরা। দেখুন আমাদের অ্যাকচুয়ালি এই যে 3টে জিনিস বললাম, বাত পিত্ত কফ, এই 3টে জিনিস কিন্তু আপনার যদি ব্যালেন্স থাকে না, মানে বডি ঠিক থাকবে। কিন্তু আপনার যদি একটা কোনো জিনিস ব্যালেন্সে একটু এদিক ওদিক হয়, ধরুন আমরা কোনো কারণে পিত্ত বেড়ে গেছে, কোনো খাওয়া দাওয়ার জন্য, কোনো লাইফস্টাইলের জন্য, কোনো সিজনের কারণেও, তো তখন দেখবেন আপনার বডি এরকম একটু হলুদ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলুদ মানে জন্ডিস তা তো নয়, আপনার যেহেতু কোথাও কিছু হয়নি, শুধু পায়ের আঙুলই হয়েছে, জন্ডিস তো আপনার হয়নি। তো সেই জন্য পিত্ত যদি বেড়ে থাকে সেটার জন্য আমরা প্রিডোমিনেন্ট মেডিসিন আপনাকে যেটা পিত্তর প্রকোপটা কমানো যায় তাকে সমন করবো, সেটা ট্রিটমেন্ট করবো। কিন্তু এটা আপনাকে এখান থেকে বলে আমি মানে বাড়িতে আপনি কিছু করতে পারবেন না, আপনাকে ফার্স্ট এসে দেখাতে হবে, কিছু বেসিক হয়তো টেস্ট করতে হতে পারে, না হলে তারপরে আপনাকে মেডিসিন দিলে, মানে প্রথমে টেস্ট করে আসার দরকার নেই, আপনি আসুন, এটা আপনার পিত্ত করে সমন করলে আপনার এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্যার লিভার জনিত সমস্যা অনেকদিন যদি মানে ধরে যদি শারীরিকভাবে থাকে মানুষের মধ্যে, তা এর থেকে আর কি কি ক্রনিক ডিজিজ দেখা দিতে পারে? আচ্ছা, আপনার যদি লিভারে প্রবলেম থাকে, ধরুন লাইক হেপাটোমেগালি যেটা বলি, মানে হেপাটোমেগালি ফ্যাটি লিভার যেটাকে বলি, সেই সমস্যা থাকলে সেখান থেকে আপনার লিভার সিরোসিস আসতে পারে। সিভিয়ার ক্ষেত্রে বলছি আমি, ধরুন একদম খুব বাজে কন্ডিশন চলে গেলো, লিভার সিরোসিস মানে লিভার সেলে ক্যান্সার বলতে পারে, এটা খুব বাজে কন্ডিশন গেল। তাছাড়া আপনার সেটা থেকে ধরুন আপনার স্কিনের সোরিয়াসিস আসতে পারে, এক্সিমা আসতে পারে, স্কিনের যেসব ডিজিজগুলো হয়, হেয়ার ফল আসতে পারে, অ্যালোপেসিয়া এটা বলে যেটা হয়, যে চুলের দেখবেন মাথার উপরে আপনার যে চুল খসে যাচ্ছে বা ছাল উঠছে, সেটা হয়, ড্যান্ড্রফ আসতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার লিভারের সমস্যা থেকে আসতে পারে। স্যার আলোচনা আসবো, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি সুপ্রিয়া দত্ত বলছি। বলছি
স্যার যে কথাগুলি বলছেন লিভারে যে সমস্যা, আমার মেয়েরও একই রকম সব সিমটম দেখছি। তাই সোনোগ্রাফি করিয়েছি পরশুদিন হুম। টেস্টে। হ্যাঁ, লিভার না ইনফেকশন হয়ে গেছে, মানে ইনফেক্টেড আর কি। আচ্ছা, ওর আগে 2বার করোনা হয়েছে, ডেঙ্গু, হার্পিস, এই ধরনের। আর খাওয়ারও ঠিক মতন মানে কন্ট্রোল করে না। আর ও কোনোদিনই অ্যালকোহল কোনোদিন করেনি একদম। কিন্তু তাহলে এরকম হয় লিভারের সমস্যা। আপনার মেয়ের আগে বয়সটা বলবেন ম্যাডাম। 32 বছর। 32 বছর। আচ্ছা, এখন আপনি চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতেই ট্রিটমেন্ট করা হ্যাঁ দরকার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন স্যার, আপনার বলছি। মেয়ে কি খাওয়া দাওয়া ঠিকঠাক করে করে? খাওয়া দাওয়াটা হয় না, অফিসের চাপে না খাওয়া দাওয়াটা ঠিকঠাক না, বাড়ি থেকেই নেয়, কিন্তু বাইরের খাবারটাই বেশি মানে খারাপ করে। আর লিভারের রিপোর্টে কি হয়েছে বলেন, আর বলুন। লিভারটা ইনফেকশন। ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা, এটা কি রিপোর্ট করে জানতে পেরেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পরশু জন্মদিন রিপোর্ট করলাম। আচ্ছা, এখন কোনো মেডিসিন চলছে? মেডিসিন তো ডাক্তার দেখানো, মডার্নে ডাক্তার দেখিয়েছে, ওদের ইউডিলিভ বলে ওষুধ দিয়েছে। ওকে। আর আপনি আপনার বাড়ি কোথায় বললেন? আমি খুশি। আচ্ছা কলকাতা চেম্বার। ঠিক আছে। ডাক্তারবাবু, আমি জিরাটা খেতে বলছে করে বলেছে, কি করলে কিউরেবল হবে? আমি বলে দিচ্ছি, শুনুন হ্যাঁ, আপনি শুনুন। শুনুন বলে দিচ্ছি। দেখুন, এই যে বললেন যে জিরের জল বা এইটা বললেন, আপনি দেখুন একটু এখন এই মুহূর্তে আপনি জিরের জল খাওয়ালো, আপনার যদি লিভারে ইনফেকশন হয়েছে, জিরের জল খাওয়ালে কিন্তু পুরোপুরি রিকভার হবে না। মানে এটা আমাদের একটা অনেকেরই ধারণা আছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট তো বাড়ি থেকে বলবে, কিছু টোটকা বলে দেবে, ঠিক হয়ে যাবে। এটা এরকম করে তো অ্যাকচুয়ালি হয় না। এরকম করে হয় কখন, যখন আপনার জাস্ট জিনিসটা ধরা পড়েছে। আরেকটা আপনি বিগ কারণ বললেন, বিগ কজ বললেন যে আপনার মেয়ের খাওয়া দাওয়া কোনো ঠিক নেই, যেটা লিভারের সমস্যার অন্যতম একটা কারণ। তারপরে বললেন কোভিড হয়েছে, ডেঙ্গু হয়েছে, মানে অলরেডি সে ইমিউনো কম্প্রোমাইজ হয়ে আছে। কোভিড হয়েছে মানে ধরুন সে অলরেডি ইমিউনো কম্প্রোমাইজ, মানে তার ইমিউনিটি পাওয়ার বাকির তুলনায় কম আছে। তো এই জন্য আগে ওনাকে এই যে বললেন মেডিসিন খাচ্ছে অ্যালোপ্যাথিক, এই যেটা খাচ্ছে এটা একটা সাপোর্টিভ মেডিসিন। এটা কিন্তু আপনার ওনার দেবেন মেডিসিন চলবে, লিভারের রিপোর্ট দেবেন ঠিক আছে, আবার মেডিসিন বন্ধ করবেন আপনি 1-2 মাস পর, আপনি দেখতে পারেন চেক করে, দেখবেন আমার লিভারে কিন্তু রিপোর্টের প্রবলেম আসছে। তো সেই জন্য কি করতে হবে আপনাকে, আপনার মেয়ে যে রিপোর্ট করেছেন পারলে তাকে সঙ্গে নিয়ে আসতে হবে। তার খাওয়া দাওয়াটা যতটা সম্ভব, তার কাজের চাপ বুঝতে পারছি, সবই বুঝলাম, কিন্তু কাজের চাপ হলে তার খাওয়া দাওয়ার টাইমটা ঠিক করতে হবে। মানে সেই যাতে লাঞ্চ ডিনারের টাইমটা অন্তত ফিক্স থাকে, বাকি ব্রেকফাস্ট এরকম, কিন্তু এরকম না করে যাতে ব্রেকফাস্টটাকে স্কিপ করে। এখন অনেকে বলে আমি ব্রেকফাস্ট না করছি না ব্রাঞ্চ করছি, ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে করছি, এটা যেমন না করে, ব্রেকফাস্ট করতেই হবে আর লাঞ্চ ডিনার তিনটেই করতে হবে। তো এটা একটা গেল। তারপরে আপনাকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আমাদের আয়ুর্বেদে অবশ্যই ট্রিটমেন্ট আছে, কিন্তু এরকম ভাবে না যে আমি আপনাকে ফোনে কিছু বলে দেবো এই জিরের জল খান বা এই আদার জল খান বা এটা খান ঠিক হয়ে যাবে, এরকম করে হয় না। আপনি আপাতত হ্যাঁ ওনাকে ডাবের জল খাওয়াতে পারেন, ডাবের জল খাওয়ালে পেট ঠান্ডা থাকে, লিভারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হ্যাঁ, জিরে যেটা বললেন সেটা আপনি একটু দইটাকে একটু ঘোল বানিয়ে জিরে গুঁড়ো টুড়ো দিয়ে বানিয়ে আপনি খাওয়াতে পারেন, এটা অবশ্যই ভালো, পেট ঠান্ডা রাখে, লিভারেরও উপকারী করে। কিন্তু এই 2-3টে জিনিসে কিন্তু সারবে না, যেহেতু ওনার একটা ইনফেকশন হয়ে গেছে। আপনি আবার নিয়ে আসুন, একবার চিকিৎসা করান, আপনি দেখবেন তখন আপনি যে মেডিসিনটা বলেন খাওয়াচ্ছেন এটা খাওয়ানোর দরকারই পড়বে না। আপনার এখান থেকে ট্রিটমেন্ট করালেই আস্তে আস্তে লিভার ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে কিন্তু তার ফুড যে শিডিউলটা আছে বা খাওয়ার যে টাইমটা আছে এটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, 1/2 ঘন্টা 1 ঘন্টা এদিকে হবে, কিন্তু এরকম না যে তার খাওয়া দাওয়া সারাদিন ঠিকঠাক করে নাই হয়, এই ব্রেকফাস্টে স্কিপ করে দিচ্ছে, বিকেলে টিফিনকে স্কিপ করে দিচ্ছে, তাহলে কিন্তু এই জিনিসটা সারতে প্রবলেম আছে। কারণ খাওয়া দাওয়া ঠিক না করে লিভার ঠিক হবে না। আরেকটা কথা বলেন আপনি, আমি বললাম যে আপনার মেয়ে তো কোনো অ্যালকোহল কনসাম করছে না, কিন্তু কেন এই সমস্যাটা হচ্ছে, এটা একটা ভুল কথা। অ্যালকোহল কনসাম করলে আপনার লিভারের সমস্যা হয়। এখন দেখবেন অনেকের আছে সমস্যা, বাড়ি দেখবেন মায়েদের বোনেদের বা আছে, তারা কিছু করেনি বা গ্রামের দিয়ে তা জানে না অ্যালকোহল কোনো কিছু ইনটেক করেনি, তারা কেন হচ্ছে এটা হয়। কিন্তু অ্যালকোহলের জন্য অবশ্যই হয়, সেটা আলাদা, অ্যালকোহলিক ফ্যাটি লিভার আলাদা। কিন্তু আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার একটা হয়, যেটা আপনার কিন্তু 40-50% হয়, মানে টোটাল 50-50 হয়। 50% এদিকে চলে যাচ্ছে যে আপনি অ্যালকোহল নিচ্ছেন বলে হচ্ছে, 50% এদিকে যাচ্ছে আমি অ্যালকোহল না নিচ্ছি তাও হচ্ছে। কারণ খাওয়া দাওয়ার সমস্যা হলো কিন্তু লিভারের সমস্যা হয়, সবসময় অ্যালকোহল নিলে হয় না এটা। তো এটা চিকিৎসা করলে কিন্তু সেরে যাবে। স্যার, এই লিভার জনিত যদি সমস্যা কারোর হয়ে থাকে সেক্ষেত্রে কি ধরনের খাবার খাওয়া পেশেন্টদেরকে উচিত? লিভারের সমস্যা হয়েই থাকুক বা পেটের কোনো সমস্যা থাকুক, অ্যাকচুয়ালি আপনাকে খাবারটা ফ্রেশ এন্ড টাটকা খাবার খেতে, মানে গ্রিন ভেজিটেবলস খান বা যাই খান না কেন খাবারটাতে ফ্রেশ। অ্যাকচুয়ালি আমরা কি করি এখন যেখানে থাকি না কেন, খাবারটা দেখবেন দেখতে ফ্রেশ কিন্তু খাবারটা ফ্রেশ না, এরকম অনেক ক্ষেত্রে হয়ে যায়। কারণ আপনার খাবারটা স্প্রে করে দেওয়া হয়, কিছু কেমিক্যাল দেওয়া হয়, যে খাবারটা কোনো কালার দিয়ে দেওয়া হয়, যেমন হয়তো গ্রিন কোনো ভেজিটেবল কিনতে হয় সেটাকে গ্রিন কালারই করে দেওয়া হয়, যেন বুঝতে পারছেন না। আপনি যখন ধোবেন দেবেন সেখান থেকে কালার বেরোচ্ছে, এরকম হয়েছে অনেক ক্ষেত্রে। কিন্তু তো সেই ক্ষেত্রে আপনি খাবারটা বুঝতে পারছেন না দেখে, তো খাবারটা যদি আপনার রান্না করা খাবার মানে গরম খাবার হয়, আর খাবারটা যদি রেগুলার খাওয়া হয়, সে নর্মাল খাবার যে কোনো খাবার, এরকম না যে খুব, হ্যাঁ এবারে আপনি খুব বেশি কোনোটাই নেবেন না, আপনি খুব বেশি এমন অ্যানিমাল প্রোটিনও নেবেন না, এরকম খুব বেশি আপনি
ধরুন ভেজ প্রোটিন যেগুলো হয় পনির টনির খুব বেশি খাবেন না। এখন তো খাবার নিয়ে খুব প্রবলেম চলছে, দেখতেই পাচ্ছেন আপনারা যে খুব খাবারে খুব ভেজাল বেরোচ্ছে, অ্যাডাল্ট্রেশন বেরোচ্ছে। তো এই জন্য খাবারটাকে দেখে খেতে হবে, খাবার গরম করে খেতে হবে, আর পারলে রাত্রেবেলায় এক গ্লাস হালকা গরম জল করে খেতে হবে। এক গ্লাস হালকা গরম জল করে খেলে কি হবে, আপনার জলটাই যেহেতু অনেক কাজ করে, জলটাই আমাদের খাবার ডাইজেশনে সাহায্য করে। অনেকে দেখবেন জলই খাচ্ছে না ঠিক করে, এই যে আপনি আগে যে ফোনটা হয়তো তার মেয়ে দেখবেন ঠিক করে জলই খায় না, হয়তো 3 লিটার সাহায্য দিতে হবে। কেউ যদি সাথে 3 লিটার জলও না খায়, খাবার খেয়ে যাচ্ছে জল খাচ্ছে না, তার জল তেষ্টা পাচ্ছে না কিন্তু জল খাচ্ছে না, কিন্তু তার তো জলটা খেতে হবে, জলটাও তো খাবার ডাইজেশন সাহায্য করে। তো এই জন্য খাওয়া দাওয়ার আপনি যাই করুন না, নর্মাল খাওয়া দাওয়া করুন, খুব আহামরি খাবার দাবার লাগবে না যে আপনি কোনো সাপ্লিমেন্ট নেন বা কোনো এক্সট্রা কোনো বাইরে থেকে প্রোটিন ইনটেক করেন, সে দরকার নেই। আপনি যে খাবার পাই সে খাবারই খান, কিন্তু খাবারটা যাতে বাসি খাবার না হয়, তাহলেই দেখবেন আপনার লিভার অনেক ঠিক থাকবে। স্যার, আলোচনায় আসবো একজন বন্ধু উপস্থিত অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, আমি নিউ বেলা থেকে অমিত রায় বলছি। হ্যাঁ, অমিত বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের ব্যাপারে জানবো। একটা আমার প্রবলেমটা হচ্ছে সর্দি কাশি লাগার প্রবণতা আমার সারা বছরই থাকে, কিন্তু বিগত এই 1 মাস ধরে দিন 15 ধরে ঠান্ডাটা এখনো তো প্রপারতে পড়েনি, কিন্তু এই চক্রে আমার সর্দি কাশি কিংবা নাক দিয়ে জল পড়া সবসময় মাথা ভার হয়ে থাকে, এই ব্যাপারগুলো থাকছে। তো এখন এমন অবস্থায় আমি অ্যালোপ্যাথি মেডিসিন দেখিয়েছি, কিন্তু খেয়ে আমার যে কদিন খাচ্ছি রিকভারি থাকছে, বিশেষ অসুবিধা হচ্ছে না, কিন্তু ছেড়ে দিলে মেডিসিন বন্ধ হলে পুনরায় আবার ব্যাক। আপনার বয়সটা একটু বলবেন। বয়স এখন 35। আচ্ছা, আমি সবই শুনলাম। আচ্ছা, আপনার যে সমস্যাটা হচ্ছে এটা কি শীতকালে হয় না যে কোনো সিজনাল চেঞ্জ এটা হয়? না, এইটা ডাক্তার আমি বিগত লাস্ট 1-1.5 বছর ধরে ফলো আপ করছি, যে হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে ফ্রিকোয়েন্টলি। ঠিক আছে, বলছি আপনি স্ক্রিনে শুনুন। দেখুন, ব্যাপারটা যেটা বললেন আপনি যে আমার ঠান্ডা এখন সেভাবে পড়েনি কি ঠান্ডা লেগে গেছে, এটা হচ্ছে আপনার সিজনাল চেঞ্জের জন্য হচ্ছে। হয়তো দেখুন ঠান্ডা খুব বেশি পড়ে গেলে আপনার এই জিনিসটা হবে না, মানে আপনার ঠিক হয়ে যাবে, দেখবেন ঠিক হয়ে যাবে, আপনার যেটা হয়েছে আর বাড়াবাড়ি হবে না। কারণ সিজন চেঞ্জটা খুব খারাপ জিনিস, আমাদের এখানে সিজন চেঞ্জ এখন ঠিকঠাক করে হয় না। আপনার দেখবেন অক্টোবরের লাস্টের দিক করে ফ্যান চলেছে, নভেম্বরের ফার্স্টের দিক করে ফ্যান চলেছে, আজকে দেখুন কি কেমন ঠান্ডা পড়ে গেছে। আবার দেখবেন 10 দিন পর কোনো না কোনো কারণে দেখবেন একটা আকাশে মেঘ এসছে, বৃষ্টি হওয়ার কন্ডিশন হচ্ছে, আবার দেখবেন গরম লাগছে, ফ্যান চলছে। তো এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা হচ্ছে খারাপ। আপনি দেখবেন খুব ঠান্ডাতে দেখবেন যারা থাকে তাদের কিন্তু শরীর খারাপ হয় না, বা খুব গরমে আছে শরীর খারাপ, কিন্তু ওই যখনই গরম থেকে বৃষ্টি বা গরম থেকে ঠান্ডা বা বৃষ্টি থেকে ঠান্ডা আসছে তখনই যেন শরীরটা খারাপ হচ্ছে। তো এটা হচ্ছে সিজনাল একটা চেঞ্জের জন্য হচ্ছে। এটা আপনার হওয়ার কারণ হচ্ছে অ্যালার্জির কারণে হচ্ছে। এবার আপনি বলেন অ্যালার্জি তো আমার গায়ে চুল করছে না, কিছু হচ্ছে না, অ্যালার্জি কোথায় বুঝবো আমি? অ্যালার্জি সবসময় চুল করবে বা সবসময় আপনার র্যাশ হবে, ইচিং হবে তা কিন্তু নয়। অ্যালার্জি হলে আপনার হাঁচি কাশি হবে, দেখবেন আপনি দেখবেন একটুতে আপনার বাইরে বেরোচ্ছেন হাঁচি হচ্ছে। এবারে ধুলোবালিতেও হাঁচি কাশি হয়, কিন্তু এমনি অ্যালার্জি অনেকগুলো হাঁচি কাশি হচ্ছে। হাঁচি হলে একটা আপনি জাস্ট নর্মাল একটা মেডিসিন খেয়ে নিচ্ছেন, ঠিক হয়ে যাচ্ছে, ঘুমোচ্ছেন, সকালবেলা ঠিক হয়ে যাচ্ছে। তো এই যে আপনার সমস্যাটা হচ্ছে এটা সিজনাল চেঞ্জের জন্য হচ্ছে। এখন বাড়াবাড়ি পর্যায়ে গেছে, আপনি যে বললেন আমি অ্যালোপ্যাথিক খাচ্ছি ভাই খাচ্ছি, ওটা আপনার সিমটম ট্রিটমেন্ট হচ্ছিল, আপনি খাচ্ছেন, সর্দি কাশি কমে যাচ্ছে, গলা ব্যথা কমে যাচ্ছে, আপনার ঠিক হয়ে যাচ্ছে, আপনার এই হয়ে যাচ্ছে। কিন্তু আপনার সিমটম তো ট্রিটমেন্ট করলে হবে না, সিমটম আবার আসতে পারে। আপনাকে ট্রিটমেন্ট করতে হবে রোগটা কি হয়েছে। আপনার যদি অ্যালার্জি থেকে আপনাকে যদি নর্মালি জ্বরের মেডিসিন বা কাশি মেডিসিন দেওয়া হয় কাজ করবে না আপনার, আপনাকে আগে অ্যালার্জি ট্রিটমেন্ট করতে হবে। অ্যালার্জি কেন হচ্ছে, অ্যালার্জি খাওয়া দাওয়া কমাতে হবে, তেলে ভাজা তেলের খাবার, তেলে ফ্রাই করা খাবার কমাতে হবে, ডিম বেগুন চিংড়ি মাছ খাওয়া কমাতে হবে। এবার কি করে বুঝবেন অ্যালার্জি হচ্ছে, আপনার একটা আইজি টেস্ট করুন, ব্লাড ফর আইজি একটা টেস্ট হয়, আইজি টেস্টটা করে আপনি রিপোর্টটা নিয়ে আসুন। আমাদের তো চেম্বার সাউথেও আছে, আপনি এগুলো চিকিৎসা করলে দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু সেরে যাবে আস্তে আস্তে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যদি নিজেকে এবং নিজের প্রিয়জনকে একটু সুস্থ স্বাভাবিক জীবন দিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তার জন্য কিন্তু আপনাদেরকে নিচে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া হয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতে হবে। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আউটলেট পেয়ে যাচ্ছেন কলকাতাতে ল্যান্সডাউনে, হাজরা, হাতিবাগান এবং খিদিরপুরে। হাওড়াবাসীরা পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, এবং দক্ষিণ 24 পরগনাবাসীরা পেয়ে যাচ্ছেন কিন্তু আমতলাতে। তাছাড়া আসানসোলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপেও পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচর আসামবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে,
খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদার, গৌহাটিবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদার এবং হেরিয়াবাসীরাও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ক্যানিংবাসীরা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস খাঁকে, আগরতলাবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আলিপুরদুয়ারবাসীরা কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আরামবাগবাসীরা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং ডিব্রুগড়বাসীরাও কিন্তু আবার পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন এনবেপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু একদম যাকে বলে রুট ট্রিটমেন্ট করা হয়ে থাকে। সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার সমাধানের জন্য কিন্তু সদা সর্বদা প্রস্তুত এনবেপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আমরা তো প্রত্যেকটা মুহূর্তেই এই বিভিন্ন রকম শারীরিক সমস্যাগুলো দেখতে পাচ্ছি, যেমন লিভারের সমস্যা, কিডনির সমস্যা, আপনি এক্ষুনি বললেন আর্থ্রাইটিসের সমস্যাও দেখতে পাচ্ছি। তো এই সকল যে সমস্যাগুলো আমরা শরীরের মধ্যে দেখতে পাচ্ছি, তো এগুলো তো বিভিন্ন রকম ভাবে একটা ট্রিটমেন্ট রয়েছে। তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে মানুষ কেন আসবে নিজেদের আয়ুর্বেদিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করানোর জন্য? কারণ আপনি যে ট্রিটমেন্টই করেন না কেন সেটা আপনি অন্য ট্রিটমেন্টটা অন্য মেডিসিন মানে অল্টারনেটিভ মেডিসিন আপনার সিমটোমেটিক হয়, তো আপনি সিমটোমেটিক ট্রিটমেন্ট করলে কিন্তু আপনার সারবে আবার হবে, আবার সারবে আবার হবে, আপনাকে একটা মেডিসিনের ডিপেন্ডেন্সি বানিয়ে দেওয়া হবে। তো সেই জিনিসটা আপনার বন্ধ করার জন্য আপনি এখানে আসবেন। এখানে আপনাকে এরকম না যে সারা জীবন লাইফ টাইম খেয়ে যেতে হবে, আপনি আসবেন, চিকিৎসা করাবেন একটা স্পেসিফিক টাইম, তারপরে আপনার আস্তে আস্তে সেরে যাবে। স্যার, আলোচনায় আসবো আর একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, শিলিগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছিলাম যে আমার সমস্যা হচ্ছে, কলিংয়ের সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি টিভিতে শুনুন স্যার, বলছেন। আচ্ছা, আপনার যে হেয়ার ফলিং এর প্রবলেম হচ্ছে বলছেন, এটা আপনার অনেক কারণে হতে পারে। তো আমাদের তো শিলিগুড়িতে চেম্বার আছে, আপনি আবার আসুন, আপনার দেখতে হবে, কারণ আমরা হেয়ার ফোনটা দেখি মানুষের মানে তার মাথায় কি সমস্যা আছে, আদৌ খুশকি হচ্ছে কিনা। তো আমাদের হেয়ার স্কিনের খুব ভালো ট্রিটমেন্ট হয়, মেডিসিনের দিয়েই হয়ে যায়। আমাদের শিলিগুড়িতে চেম্বারও আছে, আপনি আসুন, দেখান, আপনার কোনো রিপোর্ট থাকলে সেটাও নিয়ে আসুন। এটা চিকিৎসা করলে আস্তে আস্তে হেয়ার ফলটা আপনার কমে যাবে, ড্যান্ড্রফটা সেটাও কমে যাবে। স্যার, আমরা একেবারে প্রায় মানে অনুষ্ঠানের শেষ গোড়ায় এসে উপস্থিত, যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। হ্যাঁ, আপনারা যেখানে যে সমস্যায় ভুগছেন না কেন সেটাকে সামনে নিয়ে আসুন। আপনারা অনেক সময় কি হয়, একটা কোনো সমস্যা হয়, আমরা ওষুধ দোকানে চলে যাই, মেডিসিন নিয়ে চলে আসি, জানি না তার আগে কি হবে পরে কি হবে, খেয়ে নিলাম। কিন্তু এইভাবে করতে করতে আপনার দেখবেন অজান্তে আপনার লিভার বলুন, প্যানক্রিয়াস বলুন, কিডনি বলুন, আস্তে আস্তে কিন্তু ড্যামেজ হতে থাকবে, আপনি যদি না জেনে মেডিসিনটা খেয়ে নেন। তো এই জন্য নিজে থেকে মেডিসিন কিনে না খেয়ে আপনি সেটাকে রোগটাকে দেখিয়ে মেডিসিন খান, তাহলে আপনার অন্তত যে কারণে হচ্ছে সেই কারণে ঠিক হবে, বাকি আপনার অন্যান্য যে অর্গানগুলো আছে সাপোর্টিভ সেগুলো নষ্ট হবে না। সেই জন্য আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, হার্বাল পদ্ধতিতে করান, যেখানে আপনার কোনো সাইড এফেক্ট বিহীন চিকিৎসা হবে, আপনার একটা সময়ের উপর সেই চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। নিজের এবং নিজের প্রিয়জনকে যদি সত্যি সুস্থ এবং স্বাভাবিক জীবন ফিরিয়ে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবেপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করেই তবেই কিন্তু আপনাদেরকে ট্রিটমেন্ট করানো হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। যে ট্রিটমেন্টটা আমাদের ভীষণ দরকার, কারণ রুট যদি সঠিক জানা না থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্টটাই অসম্পূর্ণ থাকে। আর এই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে এবং সঠিক আয়ুর্বেদিক চিকিৎসক দ্বারাই যে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তারাই কিন্তু একমাত্র এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। আর একটু বিস্তারিত জানতে অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন। যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু সদা সর্বদা তৈরি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। স্যার, আজকের মতন অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে কিন্তু সুস্থ থাকবেন। নমস্কার।